5 মিনিটের রাস্তা পার হতে সময় লাগছে 1 ঘন্টা। কি এমন জিনিস? 5 মিনিটের রাস্তা কিন্তু সময় নিচ্ছে 1 ঘন্টা। নিশ্চয়ই কোনো ধাঁধা আছে, উত্তরটা বের করতেই হবে। আরে চলে এসছো তোমরা? আচ্ছা এসছো যখন একটা প্রশ্নের উত্তর দাও তো। উত্তরটা দিতে না পারলে লজ্জায় মাথা কাটা যাবে। আমার এক ভাই এসে জিজ্ঞেস করলো, আচ্ছা স্যার বলুন তো কী এমন জিনিস 5 মিনিটের রাস্তা পার হতে সময় নিচ্ছে 1 ঘন্টা? মানে একটা অদ্ভুত টাইপ প্রশ্ন না? মানে 5 মিনিটের রাস্তা, এখান থেকে এইটুকু যাবো 5 মিনিট লাগবে, অথচ 1 ঘন্টা সময় নিচ্ছে। কি এমন? মানে এটা একটা কিন্তু ধাঁধা টাইপ প্রশ্ন আছে। হ্যাঁ, মানে আমি যা বুঝতে পারলাম এটা টোটালি ধাঁধা। মানে আমি হয়তো বলতে পারি যে আমি ঘুমিয়ে টুমিয়ে যাচ্ছি বা কিছু না, এরকম না। আমি কিন্তু রানিং আছি, রাস্তাটা কিন্তু রানিং চলছে, একবারও আমি স্টপ করিনি। কিন্তু তবুও 5 মিনিটের রাস্তা আমি যতই আসতে যাই না কেন, 1 ঘন্টা তো সময় লাগার কথা নয়। তাহলে 1 ঘন্টা সময় লাগে বলছে, মানে পাকাপাকি একদম কাঁটায় কাঁটায় 1 ঘন্টায় সময় লাগছে। হ্যাঁ, কী উত্তর হতে পারে একটু বলো তো। একটু তোমরা ভাববে। হ্যাঁ, আমি আপাতত ক্লাসটা শুরু করি, তাই না, যেটার জন্য আজকে এসছি আমরা, তাই তো? চলো, ওয়েলকাম এভরিওয়ান। কেমন আছো প্রত্যেকে? জলদি কমেন্টস করে জানাও তোমরা প্রত্যেকে কেমন আছো, আর আজকের ক্লাসের জন্য তোমরা কতটা এক্সাইটেড। ওকে, প্রত্যেকে কমেন্টস করো এবং কতটা এনার্জি, কতটা জোশ নিয়ে এসছো আজকের ক্লাসে। কারণ অলরেডি আজকে কিন্তু আমরা সেকেন্ড ডে, দ্বিতীয় দিনের ক্লাস 12 অর্থাৎ থার্ড সেমিস্টারের ক্লাস কিন্তু ইতিমধ্যেই আমরা শুরু করে ফেলেছি। সিলেবাস কোয়েশ্চেন প্যাটার্ন তোমাদেরকে জানিয়ে দিয়েছি। আমাদের তৃতীয় সেমিস্টার অর্থাৎ ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে কি কি পড়তে হচ্ছে আমাদের, কি তাই তো? আগের দিন আলোচনা করে দিয়েছি যে আমাদের টোটাল দুটো গ্রুপ, গ্রুপ এ এবং গ্রুপ বি, এবং দুটো গ্রুপের মধ্যে প্রত্যেকটা গ্রুপে দুটো করে ইউনিট, টোটাল 4টে ইউনিট। গ্রুপ এতে 2টো ইউনিট, গ্রুপ বিতে 2টো ইউনিট। এই টোটাল 4টে ইউনিট থেকে আমাদের কিন্তু 40 নম্বরের এমসিকিউ প্রশ্ন হবে। এমসিকিউ প্রশ্ন হবে 7 টাইপসের, 7 রকমের। যেমনটা সেমিস্টার 1-এ তোমরা পড়ে এসছো, সেমিস্টার 1-এ যেমনটা পরীক্ষা দিয়েছো, ঠিক তেমনটাই কিন্তু আমাদেরও কিন্তু 7 টাইপস এমসিকিউ হবে। 7 রকমের এমসিকিউ হবে। নর্মাল এমসিকিউ, শূন্যস্থান পূরণ, ব্যাখ্যা বিবৃতিমূলক, অ্যাজারশন রিজন, স্তম্ভ মিলানো, সত্য মিথ্যা, চার্ট বা ডায়াগ্রাম ভিত্তিক, ক্ষেত্র ভিত্তিক, বিভিন্ন রকমের এরকম প্রশ্ন হবে। আর আমরা জানি এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমাদের কাছে একদম হাতের মুঠোই হয়ে গেছে। বোর্ড যতই বলুক যে 50% সহজ প্রশ্ন হবে, 30% কঠিন হবে, 20% বোধমূলক হবে, যাই বলুক না কেন, আমাদের কাছে অভিষেক মৈত্র ইউটিউব চ্যানেলে যারা ক্লাস করছো, যারা এডুকেশন সেন্টারে ক্লাস করছো, তাদের কাছে কিন্তু কঠিন বলে কিছু নেই। সমস্ত প্রশ্নই কিন্তু সহজ। যেমনটা সেমিস্টার 1-এ তোমরা পরীক্ষা দিয়ে ফুল মার্কস পেয়েছো, প্রচুর ক্যান্ডিডেট রয়েছে ফুল মার্কস পেয়েছো নতুন সিলেবাসেই 40-এ 40, তাহলে অলরেডি আমরা কিন্তু ধাঁচ বুঝে গেছি। আর তৃতীয় সেমিস্টারের প্রশ্নপত্র কিন্তু করবে বোর্ড, শুধু তৃতীয় নয়, থার্ড এবং ফোর্থ, এই দুটো সেমিস্টারেরই প্রশ্নপত্র কিন্তু তৈরি করবে বোর্ড। সুতরাং আরও কিছু সহজ হয়ে গেল। আর যেমনটা সহজ হলো তেমনটা কিন্তু কঠিন হয়ে গেল কাদের জন্য? যারা পড়াশোনা করবে না। যারা পড়াশোনা করবে না, ফাঁকি মারবে, বছরের প্রথম থেকেই যারা ফাঁকি মারবে, তাদের জন্য কিন্তু কঠিন থেকে কঠিনতর হতে চলেছে এই সেমিস্টার। কারণ বোর্ডের এই পরীক্ষা সেমিস্টার 3 এবং সেমিস্টার 4, যদিও সেমিস্টার 1, 2, 3, 4 4টা সেমিস্টারেই এই কথাটা উল্লেখ্য যে কোনো সেমিস্টারে ফেল করলে তাকে পুনরায় আবার পরীক্ষা দিতে হবে। কিন্তু সেমিস্টার 1 এবং 2টা যেহেতু স্কুলের হাতেই থাকে, স্কুল কিন্তু বেশিরভাগ স্কুল কিন্তু কাউকে ফেল করায় না, 1-2 কম পেলে ওটাকে গ্রেস মার্ক দিয়ে পাস করিয়ে দেয়। কিন্তু থার্ড সেমিস্টারে কিন্তু এই গল্প আর চলবে না। থার্ড সেমিস্টারে তোমাকে প্রথম থেকে ভালো করে পড়াশোনা করতে হবে। আর আমি জানি যারা এই মুহূর্তে ক্লাস করছো, যারা আমার স্টুডেন্ট, যারা আমার একদম মিষ্টি মিষ্টি ভাই বোনেরা, তারা কিন্তু শুধুমাত্র পাস করার জন্য পড়ে না, তারা র্যাঙ্ক করার জন্য পড়ে। কি অ্যাম আই রাইট অর অ্যাম আই রাইট? ঠিক বলছি তো? তোমরা প্রত্যেকে র্যাঙ্ক করবে, যেভাবে প্রত্যেকটা বছর র্যাঙ্ক করে এসছে ছেলেমেয়েরা, তোমরাও কিন্তু 2025-26-এর যে ব্যাচ, এই ব্যাচেও কিন্তু তোমরা র্যাঙ্ক করছো 200% শিওর। একদম বছরের প্রথম থেকে ক্লাস শুরু করো। তো চলো, তো ধাঁধার উত্তরটা লাস্টে একটু ভাবনা চিন্তা করে দেবো, তোমরাও ততক্ষণ ভাবো। তো আপাতত চলো শুরু করছি। আজকেই আমাদের প্রথম গ্রুপ এ, আধুনিক ভারতীয় শিক্ষা।
গ্রুপ এর নাম তোমরা প্রত্যেকেই জানো যে আধুনিক ভারতীয় শিক্ষা। এই আধুনিক ভারতীয় শিক্ষার গ্রুপের মধ্যে আমাদের ইউনিট 1 স্বাধীনতার পরবর্তী ভারতীয় শিক্ষা ব্যবস্থা। এই যে ইউনিট 1 দুটো ইউনিট আছে বললাম, তাহলে ফার্স্ট ইউনিট আমরা আজকে থেকে শুরু করছি। ইউনিট 1 এর নাম হচ্ছে স্বাধীনতার পরবর্তী ভারতীয় শিক্ষা ব্যবস্থা। এই ইউনিটের মধ্যে আমাদের কিন্তু 3টে চ্যাপ্টার রয়েছে। 3টে চ্যাপ্টার কি কি সেই চ্যাপ্টার প্রত্যেকেই জানো তাই তো। চ্যাপ্টার 1 হচ্ছে স্বাধীন ভারতের শিক্ষা কমিশন। এই যে চ্যাপ্টার 1 স্বাধীন ভারতের শিক্ষা কমিশন, এই চ্যাপ্টারটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তারপরের চ্যাপ্টারটাই রয়েছে আমাদের চ্যাপ্টার 2 জাতীয় শিক্ষানীতি 1986 এবং 2020 কিন্তু আমাদের সিলেবাসে নিউ অ্যাড হয়ে গেছে। এবং এরই সাথে কিন্তু রয়েছে আমাদের অনুন্নত শ্রেণীর শিক্ষা ব্যবস্থা। অনুন্নত শ্রেণী মানে এসটি এসসি ওবিসি তাই তো, মাইনরিটি, আর একটা নতুন অ্যাড হয়েছে ইডাব্লিউএস ইকোনমিক্যালি উইকার সেকশন। সিলেবাসে আলোচনা করেছিলাম আমি কি কি পড়তে হবে না পড়তে হবে সব বলে দিয়েছি। তো ইউনিট 1 এর চ্যাপ্টার 1 আজকে আমরা শুরু করছি, স্বাধীন ভারতের শিক্ষা ব্যবস্থা। এই চ্যাপ্টারের মধ্যে কিন্তু আমাদের 3টে পার্ট খুব ভালো করে পড়তে হবে। 3টে পার্ট কি কি? পার্ট 1 যেমন 1 নম্বর পার্ট আমাদের পড়তে হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন 1948 থেকে 1949। এই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন পার্টটা আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। এরই সাথে পড়তে হবে এর পরের পার্ট মানে 1.2 যেটা, সেটা হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন। মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার কমিশন 1952 থেকে 1953, যেটা আজকের ক্লাসে আলোচনা হবে না, সেটা নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। এবং আর একটা 1.3, 3টে পার্ট বললাম, যেটা আর একটা পড়তে হবে 3 নম্বর পার্ট, সেটা হচ্ছে কোঠারি কমিশন। তো কোঠারি কমিশন 1964 থেকে 1966 সাল। এই যে আমাদের 3টে কমিশন, এই 3টে কমিশন কিন্তু আমাদের চ্যাপ্টার 1 এর মধ্যে রয়েছে, অর্থাৎ স্বাধীন ভারতের শিক্ষা কমিশন। এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারের মধ্যে আমাদের 3টে কমিশন রয়েছে। তাহলে কি কি কমিশনগুলো বললাম আর একবার বলছি, কমিশনগুলো কি কি বললাম। 1 নম্বরে বললাম বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, এই যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। 2 নম্বরে বললাম মুদালিয়ার কমিশন, আর 3 নম্বরে বললাম কোঠারি কমিশন। তো এই 3টা কমিশন আমরা কিভাবে পড়ব, কিভাবে আমরা রেডি করলে আমরা এই চ্যাপ্টারগুলো থেকে বা এই পার্টগুলো থেকে যাই এমসিকিউ প্রশ্ন আসুক না কেন 200% শিওর অ্যাকিউরেট নির্ভুল উত্তর দিয়েছে ফুল মার্কস পাবো, এই কনফিডেন্স নিয়ে কিন্তু আমাদেরকে পড়তে হবে। সুতরাং উল্টো পাল্টাভাবে পড়লে কিন্তু হবে না। আমি যেভাবে তোমাদেরকে আজকে দেখিয়ে দেব, যেভাবে তোমাদেরকে আমি আলোচনা করে দিচ্ছি, ঠিক একই রকমভাবে তোমরা কিন্তু বাড়িতে পড়বে বা বাড়িতে প্র্যাকটিস করবে। আর যারা আমাদের কাছে ক্লাস করছো, যারা আমাদের এখানে অ্যাডমিশন নিয়েছো, তারা তো সব কিছুই ডিটেলসে পেয়ে যাবে। তবে একটা দেখালেই কিন্তু বাকিগুলোও কিন্তু তোমরা অনায়াসেই পেরে যাবে, টেনশনের কোনো কারণ নেই। যদি না পারো তাও টেনশনের কারণ নেই। ম্যাহু কন ডন, না ডন নয়, ম্যাহু তোমাদের দাদা ভাই, তাই তো। তাহলে টেনশন নেবে না, যেভাবে একটা দেখাবো সেইভাবেই মুদালিয়ারটা দেখাবো, সেইভাবেই কোঠারি কমিশনটা দেখাবো। আমার দেখানোর কোনো মানেও নেই, তোমরা একটা দেখে নিলে নিজেরাই পারবে। কিন্তু একদম দুর্বল স্টুডেন্ট যারা, তাদের পক্ষে হয়তো একটু সমস্যা হবে, বা যাদের কাছে বই নেই বা বিভিন্ন কারণে বইপত্র কিনতে পারোনি, তাদের জন্য হয়তো একটু প্রবলেম হবে। কারণ বইপত্র ছাড়া, একটা বা দুটো বা 3টে রাইটার 4টে রাইটারের বইপত্র ছাড়া এই ম্যাটেরিয়ালসটা কিন্তু তৈরি করা ইম্পসিবল। কারণ একটা বই থেকে কিন্তু এত কিছু ইনফরমেশন তুমি নাও পেতে পারো। তার জন্য আমাকে যেমন 3-4টা বইয়ের হেল্প নিতে হয়েছে, ঠিক তোমাদেরকেও ওরকম 3-4টা বইয়ের হেল্প নিতে হতে পারে, যদি তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকে। আর না অ্যাভেলেবেল থাকলে তুমি তোমার গৃহশিক্ষককে অনুরোধ করবে এইভাবে যেন তোমাকে একটু চার্ট করে ছক আকারে দেখিয়ে দেয় বা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে। অথবা তুমি তোমার বিদ্যালয়ের শিক্ষককে একটু অনুরোধ করবে, ওনারাও যাতে তোমাদেরকে এইভাবে করায়। কারণ দেখো, সবার করানোর ধরন কিন্তু একরকম নয়। তবে আমি বলবো এইভাবে যদি তোমরা করো, এইভাবে যদি তোমরা পড়ার চেষ্টা করো, ছক আকারে রেডি করে পড়ো, তাহলে গোটা কমিশনটা জাস্ট একটা চার্টের মধ্যেই তোমার এই জায়গাটা থেকে যাবে। একটা চার্টের মধ্যেই তোমার জাস্ট এই জায়গাতে থেকে যাবে, কোনো দিনও ডিলিট হবে না, কোনো দিনও না। কারণ শুধু আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টার পাস করার জন্য কিন্তু পড়ছি না, মাথায় রাখবে। আমরা পড়ছি ভবিষ্যতের জন্য। আমরা পড়ছি ভবিষ্যতে যে চাকরির পরীক্ষাগুলো দেব, এসএসসি, এমএসসি, প্রাইমারি, টেট, এই পরীক্ষাগুলোতেও যাতে আমাদের এই টপিকগুলো থেকে আমাদের অনেকটা হেল্পফুল হয়, সেই উদ্দেশ্যেও কিন্তু আমরা পড়ছি। সুতরাং প্রত্যেকে মাথায় রাখবে যে এই যে পড়াশোনা আমরা শুরু করেছি, এই পড়াশোনাটা শুধুমাত্র থার্ড সেমিস্টারের জন্য নয়, এই পড়াশোনাটা আমার ভবিষ্যতেও যেন কাজে লাগে। আর এই যে ছকগুলো করে দিচ্ছি, এটা তোমাদের লাইফ
লাইফ টাইম কাজে লাগবে। যতদিন না তুমি একটা ভালো চাকরি পাচ্ছ, যতদিন না তুমি একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হচ্ছ, ততদিন তোমার কাজে লাগবে। শুধু তাই নয়, এই টপিকগুলো কিন্তু তোমার কলেজেও কাজে লেগে যেতে পারে। ওকে, তো চলো আমরা শুরু করছি আজকে প্রথম চ্যাপ্টার, স্বাধীন ভারতের শিক্ষা কমিশনের প্রথম টপিক বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। তো দেখো, একটা ওয়ান শট চ্যাপ্টার কনসেপ্ট সুন্দর করে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। যেভাবে আমি নোট ডাউন করেছি বোর্ডের মধ্যে, ঠিক সেইভাবেই তোমরা প্রত্যেকে কিন্তু খাতায় লিখে নেবে। ওকে, আর যদি মনে করো যে খাতায় এখন লিখবো না বোঝাতে বোঝাতে, তা টুক করে একটা স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে তোমরা সহজেই কিন্তু দেখে নিতে পারবে। তো দেখো, স্বাধীন ভারতের শিক্ষা কমিশনের প্রথমেই যে লাইনটা আমি উল্লেখ করেছি, দেখো স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন, ভালো করে কথাটাকে কিন্তু নোট ডাউন করবে। কি বললাম? স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন। তাহলে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি? স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন দ্য মোস্ট হাইলাইটেড একটা জায়গা, পরীক্ষাতে তোমাদের এমসিকিউ আকারে কিন্তু দিতেই পারে। কারণ এই টপিকটা যেহেতু আমাদের পুরনো সিলেবাসের টপিক, এখন শুধু চেঞ্জ করে দিয়েছে, কারণ এই টপিকগুলো থেকে কোনো ব্রড হবে না, কারণ এই টপিকগুলো টোটালটাই আমাদের থার্ড সেমিস্টারে ইনক্লুড করে দিয়েছে, মানে অনলি ফর এমসিকিউ, মানে শুধুমাত্র এমসিকিউ এর জন্যই পড়তে হবে। আর এমসিকিউ এর জন্য যখন পড়তে হবে, তখন কিন্তু আমাদের একটু খুঁটিয়ে পড়তে হবে। আর যদি না পড়ি, তাহলে কিন্তু এমন কোনো একটা জায়গা থেকে এমসিকিউ তুলে দিল, তোমার কিন্তু ধারণার বাইরে চলে গেল। তুমি হয়তো ভাবছো এটা তো পড়িনি, এটা বইয়ে কোথায় লেখা ছিল। এরকম প্রশ্ন যাতে তোমার মধ্যে না আসে, এই রকম বিভ্রান্তিকর পরিস্থিতি যাতে তোমার মধ্যে সৃষ্টি না হয়, তার জন্য আজকের ক্লাসে যেভাবে বলে দিচ্ছি, যেটুকু অংশ পড়তে বলবো ওইটুকুটাই পড়বে। আমি গ্যারেন্টি দেবো, 200% শিওর দেবো, পরীক্ষা দিয়ে শুধু এসে মিলিয়ে নেবে আজকের এই ক্লাসটার সাথে আজকে যা বলেছি ওর বাইরে কোনো প্রশ্ন ছিল কিনা, এইটুকু গ্যারান্টি সহকারে বলছি। ওকে, তাহলে চলো, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম আমরা প্রত্যেকেই জানি, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। তাহলে তোমাকে পরীক্ষাতে এমসিকিউ আকারে দিতেই পারে যে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো অপশন এ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, অপশন বি মুদালিয়ার কমিশন, অপশন সি কোঠারি কমিশন, অপশন ডি কোনোটিই নয়, বা জাতীয় শিক্ষানীতি 1986 কিছু একটা বলে দিল। তাহলে আনসার প্রত্যেকেই আমরা জানবো, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। আচ্ছা, প্রথম শিক্ষা কমিশন কেন বলছে? ভালো করে দেখো, এই যে আমি প্রথম কথাটা উল্লেখ করেছি, এই প্রথম কথাটা কেন বলা হচ্ছে চলো একটু আমাকে বলো তো। ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছিল? প্রত্যেকেই জানো, এটা ক্লাস 1-এর বাচ্চাও জানে, তাই না? 1947, 1947 সালে ভারত স্বাধীন হয়। তাহলে আমি স্বাধীন ভারতের কথা বলছি। তো ভারতবর্ষ স্বাধীনতার পর যে কমিশন গঠিত হয়েছে, তাহলে ভারতবর্ষ স্বাধীনতার পর কোন কমিশন গঠিত হয়েছে? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। স্যার কি করে বুঝলেন? আপনি কি বেঁচে ছিলেন ওই সময়? আপনি কি জন্ম নিয়েছিলেন? আরে বাবা না, আমি কেন জন্ম নেব ওই সময়? এই যে সালটা লেখা আছে 1948, 1948 সাল। তাহলে ভারতবর্ষ স্বাধীন হয়েছে 1947 সালে। তার পরের বছর অর্থাৎ 1948 সালেই তো এই কমিশনটা গঠিত হয়েছে, কি তাই তো? ওই জন্য বলা হচ্ছে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। তারপরে দেখো, আমি বলেছি অপর নাম। দেখো, প্রত্যেকটা তোমার আমার যেমন প্রত্যেকেরই আলাদা নাম আছে, ডাক নাম আছে, ভালোবাসার নাম আছে, তাই না? যেমন তোমার যেমন একটা নাম রয়েছে, তাই তো? তোমার নাম রয়েছে কিছু একটা, তোমার মিষ্টি বন্ধু তোমাকে কি বলে ডাকে? বাবু, তাই তো? বাবু বলে ডাকে। তো বাবু বলুক আর কাবু বলুক, যাই বলুক, বাবু বলছে তোমাকে আর হচ্ছে প্রেমে সে কাবু, বলছে তোমায় বাবু, আমি হচ্ছি কাবু, তাই তো? সে বাবু কাবু পরের কথা। তাই এখানেও কিন্তু সেম একই রকম বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের আর একটা অপর নাম আছে, অর্থাৎ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন অপর আরেকটা নামে পরিচিত। কি সেই নাম? দেখো লিখে দিয়েছি, অপর নাম হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন। তাহলে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের অপর নাম হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন। ভালো করে কিন্তু নোট ডাউন করবে, ভালো করে, কারণ এই প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষাতে দেবে। তোমাকে দিতেই পারে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের অপর নাম কি ছিল, বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন অপর কি নামে পরিচিত, বা অপর ড্যাশ নামে পরিচিত। শূন্যস্থান টাইপ প্রশ্ন আছে তো আমাদের। তার মানে অপর নাম হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন। চলে আসছি
কমিশন কবে গঠিত হয়েছে? ভালো করে তোমরা যদি এখানে সালটা লক্ষ্য করো, 1948 থেকে 1949 আছে, দুটো সাল আছে, দুটো সাল আছে, যেটা আমি অনেকবার লক্ষ্য করেছি পরীক্ষাতে, মানে উচ্চ মাধ্যমিক যতদিন ছিল ততদিন কিন্তু আমি লক্ষ্য করেছি এই টাইপের কোনো প্রশ্ন দিলে অনেক ছেলেমেয়েরা একটু বুঝতে ভুল করার জন্য যদি বলে কমিশন গঠিত হয়েছিল কবে, এইটা লিখে চলে আসে, পুরোটাই লিখে চলে আসে 1948 থেকে 49। না, এটা তো সময়কাল, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের এটা সময়কালটা, তো সময়কাল তো তোমাকে জানতে চাইনি, তোমাকে জানতে চেয়েছে যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনটা কবে গঠিত হয়েছিল, অর্থাৎ রাধাকৃষ্ণন কমিশন কবে গঠিত হয়েছিল। তাহলে কবে গঠন হয়েছিল? দেখো, কমিশন গঠন হয়েছিল 1948 সালের নভেম্বর 5, 5th নভেম্বর। আমি কিন্তু তারিখ সমেত লিখেছি, পরীক্ষাতে তারিখ হয়তো নাও দিতে পারে, কিন্তু আমি বলবো এই ভুল কাজ কেউ কিন্তু করবে না, কারণ নিউ সিলেবাস, আমাদের নিউ সিলেবাসে কিন্তু তোমাদের তারিখটাই আসতে পারে। কেন, এতদিন সবাই হয়তো সাল পড়ে 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 অভ্যস্ত হয়ে গেছে, তাই তো? তুমি তোমার সিনিয়র দাদাদের দিদিদের জিজ্ঞেস করবে, ও বলবে হ্যাঁ সালটাই আসে। হ্যাঁ, সাল তো আমিও জানি সাল আসে, কিন্তু নিউ সিলেবাসে তোমাকে যদি সাল দিয়ে তারিখ উল্লেখ করে দেয়, লাইক কোয়েশ্চেনটা যদি এরকম করে যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয়েছে 1948 সালের, অপশন এ 5th সেপ্টেম্বর, অপশন বি 5th অক্টোবর, অপশন সি 5th নভেম্বর, অপশন ডি 5th ডিসেম্বর। এবার অনেক রিনা, মিনা, টিনা, রমেশ, সমেশ সবাই বলবে, কি বলবে, কি বলবে, ও রাধাকৃষ্ণন কমিশন, তো রাধাকৃষ্ণনের জন্মদিন হচ্ছে 5th সেপ্টেম্বর, তার মানে 5th সেপ্টেম্বরই গঠিত হয়েছে। তাই তাই 5th সেপ্টেম্বর গঠিত হয়েছে? ভালো করে দেখো তো চোখ দিয়ে, 5th সেপ্টেম্বর গঠিত হয়েছে? একদমই না। তাহলে 1948 সালের 5th নভেম্বর রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয়েছিল। মাথায় থাকলো কি বললাম? সুন্দর করে কিন্তু জায়গাটা হাইলাইট করবে, এইভাবেও কিন্তু পরীক্ষাতে অপশন আকারে দিতে পারে যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয়েছে 1948 সালের, এইবার অপশন দিচ্ছে 4টে তারিখ, 5th সেপ্টেম্বর, 5th অক্টোবর, 5th নভেম্বর, 5th ডিসেম্বর। সুতরাং কেউ কিন্তু এরকম বোকামি করবে না, তারিখ সমেত সাল সমেত দুটোই পড়বে। নেক্সট চলে আসছি প্রতিবেদন পেশ। প্রতিবেদনটা জমা দিয়েছিল কবে সরকারের কাছে? দেখো, কমিশনটা গঠন হয়েছিল একটা সময়, আর প্রতিবেদনটা জমা দিয়েছিল আরেক সময়। প্রতিবেদন মানে কি? রাধাকৃষ্ণন কমিশনের যে টোটাল দলিলটা, কি কি সুপারিশ করা হয়েছে, মূল কোন কোন বিষয়গুলোর উপর গুরুত্ব দিয়েছে, সেগুলো তো লেখা হয়েছে। তো ওই রিটেন কপিটা, ওই প্রতিবেদনটা, ওই দলিলটা কবে সরকারের কাছে জমা দিয়েছিল? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন কবে সরকারের কাছে জমা দিয়েছিল? তাহলে সরকারের কাছে জমা দিয়েছিল 1949 সালের 28 অগস্ট, 28শে অগস্ট। মনে রাখবে এটা 28শে অগস্ট। তবে একটু বলতে পারি, তোমরা হয়তো অনেকেই বলবে স্যার এই তারিখটা আপনি কোথায় পেলেন? 28শে অগস্ট কেন? আমরা যে বইপত্রগুলো কিনছি সেই বইপত্রে তো এই তারিখটা উল্লেখ করা নেই। ইয়েস, অ্যাবসলিউটলি রাইট। তোমরা যে বইপত্রগুলো কিনেছো সেই বইয়ে কিন্তু তারিখ উল্লেখ নেই। তাহলে আমি তারিখটা জানলাম কোথা থেকে? অবশ্যই তোমাকে আরেকটু হায়ার স্টাডি করতে হবে। তুমি যদি উঁচু ক্লাসের বইগুলো ফলো করো, বিশেষ করে জব এক্সামের, বা বিশেষ করে তুমি যদি গ্র্যাজুয়েশনের যে সিলেবাস রয়েছে মেজর বা মাইনর, সেখানেও কিন্তু এই টপিকটা রয়েছে, সেখান থেকে তুমি যদি একটু লক্ষ্য করো, সেই সিলেবাসের বইপত্রগুলো যদি একটু ফলো করো, তাহলে কিন্তু তুমি তারিখটা পেয়ে যাবে 28শে অগস্ট। তো আমাদের পক্ষে তো অত সম্ভব না এত কিছু ঘেটে বের করা, তো আমি তোমাদের এখানে তোমাদের সুবিধার্থে তারিখটা আমি লিখে দিয়েছি। আমি ভেবেছিলাম তোমাদেরকে একটা হোমওয়ার্ক দেবো, যে তোমরা যেখান থেকে পারো খুঁজে নিয়ে আসবা, তো আমি হোমওয়ার্কটা আর দিলাম না, কারণ প্রথম আমরা নিজেরাই তৈরি করি, তারপরে তোমাদেরকে দিয়েও তৈরি করাবো। ওকে, তোমাদেরকে দিয়েও আমি রেডি করাবো, টেনশনের কিছু নাই। এই জিনিসটা তোমরাও রেডি করবে। তো আমি একটা কমিশন রেডি করে দিলাম, পরের একটা কমিশন না হয় তোমরা রেডি করবে। ওকে, তো দেখো তাহলে কি বললাম, প্রতিবেদন জমা দিয়েছিল বা প্রতিবেদন সরকারের কাছে পেশ করেছিল 28শে আগস্ট 1949। তাহলে এবার বুঝতে পারলে সালটা কেন 1948 থেকে 1949? এটা হচ্ছে সময়কাল। যদি প্রশ্ন দেয় বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সময়কাল কত, অপশন এ 1948 থেকে 49, অপশন বি 1952 থেকে 53, অপশন সি 1958 থেকে 1959, অপশন ডি 1964 থেকে 1966। তাহলে এইভাবে যদি সময়কাল রিলেটেড প্রশ্ন দেয় তাহলে তাও কিন্তু আমরা পেরে যাচ্ছি, কারণ এখানে অলরেডি লেখা রয়েছে 1948 থেকে 1949। মনে থাকবে কি বললাম? 1948 থেকে 1949। ক্লিয়ার?
বুঝতে পেরেছো প্রত্যেকে? তাহলে এটা হচ্ছে সময়কাল, এটা হচ্ছে কমিশন কবে গঠিত হয়েছে, এটা হচ্ছে কমিশন কবে তাদের রিপোর্ট বা তাদের দলিল বা তাদের প্রতিবেদনটি সরকারের কাছে জমা দিয়েছে। তাহলে এই দুটো জায়গা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে কিন্তু মনে রাখবে, কারণ সাল রিলেটেড প্রশ্ন কিন্তু হবে। কারণ আমি যখন তোমাদের লাইভ ক্লাস নেব, সেই লাইভে কিন্তু আমি এই চার্ট থেকে প্রশ্ন করব, আর আমি চেক করব কারা কারা পড়াশোনা করছো বা কারা কারা এই ক্লাসগুলোকে খুব ভালো মতো লক্ষ্য করছো, খুব ভালো মতো রেডি করছো, উত্তর কিন্তু তারাই দিতে পারবে। কারণ লাইভ ক্লাসে আমি যখন তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করব এমসিকিউ এর উপর, এই টপিকের উপর বা এই চ্যাপ্টারের উপর যখন আমি এমসিকিউ লাইভ নেব, সেই লাইভে কিন্তু তোমাদের উত্তর দিতে হবে। মাথায় ঢুকলো? আমি এই টপিকটা কমপ্লিট করার পরও লাইভ নিতে পারি, অথবা এই চ্যাপ্টারের আন্ডারে যে 3টে টপিক রয়েছে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, মুদালিয়ার কমিশন এবং কোঠারি কমিশন, এই 3টে কমিশন একসাথে রেডি করার পরও লাইভ নিতে পারি। তোমাদেরকে আমি জানিয়ে দেবো, কমিউনিটি অপশানে জানিয়ে দেবো। যারা ফ্রি ক্লাস করছো তাদের উদ্দেশ্যে বললাম, আর যারা আমাদের পেড ব্যাচে রয়েছো, যারা আমাদের গ্রুপে রয়েছো, তারা তো এমনি জানতে পারবে, কারণ আমি মোটামুটি 2-3 দিন আগেই জানিয়ে দেবো যে লাইভটা কবে কখন নেব। তবে এটুকু শিওর থাকো, ক্লাস টাইমেই লাইভ হবে, অন্য কোনো ক্লাস টাইমে কিন্তু আমি লাইভ নেই না। আমি আমার যেটা নির্দিষ্ট ক্লাস টাইম রয়েছে গ্রুপ ওয়াইজ, সেই ক্লাস টাইমেই তোমাদের লাইভগুলো নেব, আর ইউটিউব লাইভ নেব। ওকে, চলো তাহলে এইবার চলে আসছি আমরা সভাপতি। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? কারণ প্রত্যেকটা কমিশনের কিন্তু সভাপতি, সম্পাদক, সদস্য এগুলো থাকা বাধ্যতামূলক, তাই না? পাড়ার একটা ক্লাব, পাড়ার একটা সমিতি, সেই সমিতি বা সেই ক্লাব বা সেই সোসাইটির যদি একটা সভাপতি, একটা সম্পাদক বা বিভিন্ন সদস্য থাকে, তাহলে এটা একটা কমিশন। এই কমিশনটা আমাদের শিক্ষাকে আরও উন্নত করার জন্য গুরুত্ব দিয়েছিল। তাহলে এই কমিশনের সভাপতি সম্পাদক থাকবে না? 100% থাকবে। তাহলে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, যিনাকে অনুসরণ করে আমরা শিক্ষক দিবস পালন করি, যিনি ছিলেন প্রথম রাষ্ট্রপতি। কি তাই তো? তাহলে তার মানে কি বললাম? তার মানে আমরা বলছি সভাপতিকে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তাহলে সভাপতির নাম অনুসারেই কমিশনের অপর নামটা রাখা হয়েছে রাধাকৃষ্ণন কমিশন। প্রত্যেকটা কমিশনেই কিন্তু আমরা তাই পাবো। আমরা এরপরে যখন মুদালিয়ার কমিশনটা পড়ব, মুদালিয়ার কমিশনেও তাই। মুদালিয়ার কমিশনের সভাপতি লক্ষণস্বামী মুদালিয়ার, ডক্টর লক্ষণস্বামী মুদালিয়ার, তাহলে ওনার নাম অনুসরণ করেই মুদালিয়ার কমিশন। ঠিক একই রকমভাবে কোঠারি কমিশন যখন আমরা পড়ব, ওই কোঠারি কমিশনের সভাপতি হচ্ছে ডক্টর ডিএস কোঠারি। এই ডিএস কোঠারি, এই ওনার নাম অনুসরণ করেই আবার কোঠারি কমিশন। বুঝতে পারলে? তাহলে প্রত্যেকটা কমিশন, কমিটি যেগুলো আমরা পড়ব, প্রত্যেকটা কমিশনেরই সেম যা যা আছে আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত, প্রত্যেকের সভাপতির নাম অনুসারেই কমিশনের অপর নামগুলো রাখা হয়েছে। মাথায় ঢুকলো কি বলছি? তার মানে একই রকমভাবে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের অপর নাম এই যে রাধাকৃষ্ণন কমিশন। কেন? কারণ রাধাকৃষ্ণন কমিশনের সভাপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, এবং সম্পাদক কে ছিলেন? সম্পাদক ছিলেন ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত বা সিদ্ধান্ত, যা ইচ্ছা বলতে পারি, ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত। অনেক সময় পরীক্ষাতে অপশনটা দেয় নির্মলের এন, কুমারের কে, তারপর সিদ্ধান্ত, এইভাবে দিয়ে দেয় এন কে সিদ্ধান্ত, এইভাবে দিতে পারে অপশন। তাহলে এন কে সিদ্ধান্ত দিলে ঘাবড়ানোর কিন্তু কিছু নেই। এন কে সিদ্ধান্ত বা এন কে সিদ্ধান্ত মানেই হচ্ছে নির্মল কুমার সিদ্ধান্ত। মনে থাকবে কি বললাম? তাহলে সভাপতি হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং সম্পাদক হচ্ছেন ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত। তো এই যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন গঠিত হয়েছিল, এই দুজনকে নিয়েই কি গঠিত হয়েছে? দুজনকে নিয়ে কি কোনো কমিশন বা কমিটি গঠিত হতে পারে? কি মনে হয়? পাড়ার একটা ক্লাব, পাড়ার একটা সমিতি, এগুলো কি 2-3 জনকে নিয়ে গঠিত হতে পারে? নিশ্চয়ই না। তার মানে সেখানে নিশ্চয়ই আরও একাধিক ব্যক্তির উপস্থিতি দরকার। তো এখানেও সেম, একাধিক ব্যক্তির উপস্থিতি হচ্ছে। তারা কে? তারা হচ্ছেন সদস্য। তাহলে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মোট সদস্য সংখ্যা হচ্ছে 10 জন। মনে রাখবে, পরীক্ষাতে দিতে পারে এটা, যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মোট সদস্য সংখ্যা কতজন? 10 জন, 12 জন, 13 জন, 17 জন, এইভাবেও দিতে পারে। তাই তো? প্রত্যেকটা কমিশনে কিন্তু আছে, আমরা পাবো। প্রত্যেকটা কমিশন একই প্যাটার্নে আমরা পড়বো, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতেও কাজে লাগবে। ওকে, তাহলে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মোট সদস্য হচ্ছে 10 জন। এই 10 জনের মধ্যে কিছু ভারতীয় আছে, কিছু বিদেশি আছে। তার মানে 7+3 আকারে আছে। 7 জন হচ্ছে ভারতীয়, ভারতীয় সদস্য হচ্ছে 7 জন,
এবং বিদেশি সদস্য হচ্ছে 3 জন। ভালো করে লক্ষ্য করো, বিদেশি সদস্যের মাথায় কিন্তু আমি স্টার দেওয়া রয়েছে। কেন স্টার দিয়েছি? কারণ বিদেশি সদস্য কতজন, এই 3 জন, এই 3 জনের নামটা কিন্তু আমাদেরকে একটু ভালো করে পড়তে হবে। 3 জনের নাম পড়তে হবে। 3 জনের নামকে মনে রাখার জন্য আমি বলি টিমিড, টিমিড বলি, টিমিড, এই যে TIMID, মানে ওটাকে আবার অনেকে টিমড বলে, তো টিমড আলাদা, টিমিড আলাদা। তো এটাকে মনে রাখার জন্য আমি এটা বললাম। কেন বললাম? এই 3 জনের নাম কি? টিমড, টয় হস্যি, ম আর ড, তাই তো, বা টয় হস্যি, ময় হস্যি আর ড, টিমিড। এই যে এরকম কথাটা বললাম, কেন বললাম বলতো? এটা হচ্ছে শর্ট ট্রিক। টিমিড, এই যে টি দিয়ে হচ্ছে ডক্টর টিগার্ড। ডক্টর টিগার্ড, টিগার্ড হচ্ছেন একজন বিদেশি সদস্য। কোথাকার? বিদেশি সদস্য টিগার্ড, ইনি হচ্ছেন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের একজন বিদেশি সদস্য। আচ্ছা, তারপরে ম ছিল না, ম দিয়ে হচ্ছে ডক্টর মর্গ্যান। ডক্টর মর্গ্যান, এই মর্গ্যানও হচ্ছেন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের একজন বিদেশি সদস্য। আর একটা লাস্টে বললাম কি? ড। তো ড নয়, ডয়ে আকার হবে ওটা, ডক্টর ডাফ। ডক্টর ডাফ, এই ডক্টর ডাফ হচ্ছেন এই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের বিদেশি সদস্য। তাহলে ডক্টর মর্গ্যান, ডক্টর ডাফ এবং ডক্টর টিগার্ড, এই 3 জন হচ্ছেন বিদেশি সদস্য। তো এই নামগুলো তোমরা প্রত্যেকেই বইয়ে পেয়ে যাবে। টেক্সট বইটা তোমরা প্রত্যেকে নিশ্চয়ই কিনেছো। যে কোনো রাইটারের টেক্সট বই কিনলেই সব রাইটারের টেক্সট বই কম বেশি থাকবে, যদিও আমি এখনও দেখিনি সবগুলো রাইটার ভালো করে, তবে আমি যে 2-1টা দেখেছি সব কটাতেই আছে, সব কটাতেই আছে। তার মানে পুরো নামগুলো যদি আমরা বলি একটু, ডক্টর জেমস এফ ডাফ, এই যে ডাফের কথা বললাম, ডক্টর জেমস এফ ডাফ। তারপরে আমি বললাম মর্গ্যান, ডক্টর আর্থার ই মর্গ্যান, ডক্টর আর্থার ই মর্গ্যান। এবং আরেকজনের কথা বললাম টিগার্ড, ডক্টর জন টিগার্ড, ডক্টর জন টিগার্ড। ওই জন্য কিন্তু আমি লিখে দিয়েছি, দেখো এই যে 3 জন আর উপরে ভারতীয় 7 জন, 7 3 মোট হচ্ছে 10 জন। এই নামগুলো একটু ভালো করে পড়বে। তবে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, ভারতীয় 7 জনের নাম যদি নাও পড়ো, তোমরা কিন্তু অবশ্যই বিদেশি সদস্যের নামটা কিন্তু 200% শিওর এখান থেকে প্রশ্ন হবে। ওই জন্য কিন্তু আমি স্টার দিয়েছি, ওই জন্যই আমি স্টার দিয়েছি। বিদেশি সদস্যের যে 3টে নাম অবশ্যই পড়ে নেবে, কারণ এখানে আমার জায়গা নেই বলে আমি কিন্তু এখানে লিখিনি, জাস্ট আমি বলে দিয়েছি নামগুলো পড়বে। নামগুলো আমি এখানে বলেও দিলাম। আর এছাড়াও ভারতীয় সদস্যের মধ্যে 2টো নাম কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। একটা হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং আর একটা হচ্ছে ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত, মানে সভাপতি আর সম্পাদকের নাম পেয়ে গেছি। আরও 5 জন, টোটাল 7 জন, তো ভারতীয় 7 জন, তার মানে 2 জন তো পেয়ে গেলাম। আরও 5 জন রয়েছে, ডক্টর মেঘনাথ সাহা, ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার, ডক্টর তারাচাঁদ, ডক্টর জাকির হোসেন এবং ডক্টর কমল নারায়ণ বহল। এই যে 7 জন টোটাল, এখানে 2 জন, আরও 5 জনের নাম বললাম, তার সাথে বিদেশি সদস্য হচ্ছে 3 জন, ডক্টর টিগার্ড, ডক্টর মর্গ্যান, ডক্টর ডাফ। এই 3 জনের নাম কিন্তু খুব ভালো করে পড়বে। আর উপরে এই 2টো নাম, বাকি যে 5টা নাম আছে ভারতীয়, সেগুলো হয়তো দেয় না পরীক্ষাতে, কিন্তু দেখে রাখবে, নিউ সিলেবাস দেখে রাখবে। মাথায় ঢুকলো কি বললাম? চলে আসছে সুপারিশ। কটি সুপারিশ করেছিল লিখে দিয়েছি। এটা কিন্তু অনেক বইয়ে তোমরা নাও পেতে পারো, তবে বইয়ে আছে কি নেই সেটা পরের কথা। আমি এখানে বলছি যখন খুব ভালো করে নোট ডাউন করে নাও। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মোট সুপারিশ, কতগুলো সুপারিশ করেছিল, কতগুলো কথা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন ভারত সরকারকে জানিয়েছিলেন, কতগুলো প্রতিবেদনে কতগুলো সুপারিশের উল্লেখ রয়েছে। এই যে শিক্ষা সংক্রান্ত যে দলিল বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের, সেই দলিলে কতগুলো সুপারিশ রয়েছে, উত্তরটা দেখতেই পাচ্ছ, 207, 207টি। তাহলে 207টি সুপারিশ সমন্বিত একটি দলিল বা একটি প্রতিবেদন ভারত সরকারের কাছে জমা দিয়েছিল 1949 সালের 28শে আগস্ট, মনে থাকবে। এবং সেখানে কতগুলো পৃষ্ঠা সংখ্যা ছিল। এই যে প্রতিবেদন বা এই যে দলিলটা, এই মোটা একটা দলিল বা এই মোটা একটা প্রতিবেদন, এই শিক্ষা সংক্রান্ত দলিল বা এই যে প্রতিবেদন, এখানে মোট পৃষ্ঠা সংখ্যা ছিল 747টি। ভালো করে কিন্তু শুনে নাও, 747টি পৃষ্ঠা সমন্বিত 207টি সুপারিশ উল্লেখিত। এই যে টোটাল 2টো কথা বললাম, মোট পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 747 এবং এরই সাথে বললাম 207টি পৃষ্ঠা, মানে 207টি সুপারিশ, 747টি পৃষ্ঠা, 207টি সুপারিশ। এইটা নিয়ে ভারত সরকারের কাছে এই প্রতিবেদনটা জমা দিয়েছিল। তাহলে এখান থেকে যদি তোমাকে প্রশ্ন দেয় যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের প্রতিবেদনটির পৃষ্ঠা সংখ্যা কত ছিল, আমি এটা দেখতে দিব না, উত্তরটা বলো দেখি। 207, 207টি, 747টি, 692টি, নাকি
311টি। উত্তর দিতে হবে, উত্তর দিতে হবে। কি বললাম আমি ঢেকে দিয়েছি, আমি কিন্তু বলবো না। তাহলে আমি কি বলছি, আবার বলছি, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের প্রতিবেদনটির মোট পৃষ্ঠা সংখ্যা কত ছিল, বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন উল্লেখিত প্রতিবেদনটির মোট পৃষ্ঠা সংখ্যা কত ছিল? অপশন এ 247টি, অপশন বি 747টি, অপশন সি 311টি, অপশন ডি কিছু একটা দিয়ে দিল 692টি। তাহলে উত্তর বলতে হবে পৃষ্ঠা সংখ্যা 747টি। আর যদি বলে কটি সুপারিশ উল্লেখ করেছিলেন, তাহলে উত্তর হয়ে যাবে 207টি। 207টি সুপারিশের উল্লেখ রয়েছে। ওকে, আর এই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন সব থেকে বেশি গুরুত্ব প্রদান করেছে কিসের উপর? তিনটে বিষয় ভালো করে মনে রাখবে। প্রথমত এটা হচ্ছে উচ্চশিক্ষার উপর ভিত্তি করে এই কমিশনটা গঠিত হয়েছে। মূলত উচ্চশিক্ষাকে কেন্দ্র করে এই কমিশনটা গঠিত হয়েছে মূলত। তো উচ্চশিক্ষার মধ্যে তিনটে বিষয়, উচ্চশিক্ষার তিনটি বিষয় কি কি? এই যে তিনটি বিষয়ের উপর ভিত্তি করে সব থেকে বেশি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন জোর দিয়েছেন। তিনটে বিষয় কি কি? সেই তিনটে বিষয় দেখো, সাধারণ শিক্ষা যেটাকে আমরা বলি জেনারেল এডুকেশন, সাধারণ শিক্ষা জেনারেল এডুকেশন, তারপরে বলেছি বিজ্ঞান শিক্ষা মানে সায়েন্সের কথা বলছে, এবং বৃত্তিমূলক শিক্ষা, বৃত্তিমূলক মানে ভোকেশনাল এডুকেশন। তাহলে সাধারণ, বিজ্ঞান এবং বৃত্তিমূলক এই তিন ধরনের শিক্ষার উপর বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন জোর দিয়েছিলেন। তাহলে এই যে চার্টটা আমি বললাম, এই চার্টটা কিন্তু খুব ভালো করে তোমরা মনে রাখবে, মনে থাকবে এই চার্টে খুব ভালো করে মনে রাখবে, কারণ এখান থেকে কিন্তু তোমরা প্রশ্ন কমন আসবেই। 200% প্রশ্ন এখান থেকে কিন্তু 2 থেকে 3টে প্রশ্ন গ্যারেন্টি কমন পাচ্ছ। 2 থেকে 3টা বিভিন্ন রকমভাবে আসতে পারে। মাথায় ঢুকলো? শূন্যস্থান পূরণ দিয়েও আসতে পারে, সত্য মিথ্যা দিয়েও আসতে পারে। সত্য মিথ্যা দিয়ে কী টাইপের প্রশ্ন হতে পারে তোমাকে হয়তো এখান থেকে বলে দিল যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, এবং 2 নম্বর বিবৃতি দিয়ে দিল এই কমিশনের একজন উল্লেখযোগ্য বিদেশি বিদেশি সদস্য হলেন ডক্টর জেমস উইলিয়াম, এরকম দিয়ে দিল। বিদেশি শিক্ষাবিদ হলেন বা বিদেশি সদস্য হলেন ডক্টর জেমস উইলিয়াম। তাহলে জেমস উইলিয়াম কি এই কমিশনের সদস্য ছিলেন? নিশ্চয়ই না। তাহলে জেমস উইলিয়াম যেহেতু এই কমিশনের সদস্য ছিলেন না, তাহলে এটা হয়ে গেল মিথ্যা। কিন্তু উপরের যে বিবৃতিটা বললাম, যেটা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, এটা হয়ে যাবে সত্য। তাহলে এবার তোমাকে অপশন চেক করতে হবে কোন অপশানে বিবৃতি 1 সত্য এবং বিবৃতি 2 মিথ্যা কথাটা লেখা আছে, সেটাই উত্তর হয়ে যাবে। তাহলে বিভিন্ন রকমভাবে আসতে পারে, শূন্যস্থান পূরণ টাইপ দিতে পারে, বা সত্য মিথ্যা দিতে পারে, নর্মাল এমসিকিউ আসতে পারে, যেভাবে ইচ্ছা আসতে পারে। মাথায় ঢুকলো? বা আমাদের স্তম্ভ মিলানো দিতে পারে, যেহেতু পরপর 3টে কমিশন আমরা পড়বো, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, মুদালিয়ার কমিশন এবং তার সাথে কোঠারি কমিশন। এবার প্রত্যেকটা কমিশনের একটা করে সদস্য দিয়ে দিল। এবার তোমাকে মিলাতে হবে কোন সদস্য কোন কমিশনের সাথে যুক্ত। এটা বিদেশি সদস্য দিয়েও দিতে পারে, এটা আবার ভারতীয় সদস্য দিয়েও দিতে পারে, ওটা আবার সভাপতি দিয়েও দিতে পারে, ওটা আবার সম্পাদক দিয়েও দিতে পারে। মাথায় ঢুকলো কি বললাম? যে কোনোভাবে দিয়ে দিল, কিন্তু তোমাকে এবার মিলাতে হবে যে কোনটা কোন কমিশনের সাথে যুক্ত। নিয়ে এবার অপশানে থাকবে 1-এর এ, 2-এর সি, 3-এর বি। অপশান বিতে থাকলো 1-এর সি, 2-এর এ, 3-এর বি, এইভাবে থাকবে। তো তোমাকে ওটা ভালো করে আগে স্তম্ভটাকে দেখতে হবে, আগে স্তম্ভটাকে উপরে মিলিয়ে নিতে হবে, নিয়ে দেখবে কার সাথে কে মিলছে, তারপরে তোমাকে অপশান চেক করতে হবে। মাথায় ঢুকলো কি বললাম? তাহলে এইটা হচ্ছে একটা প্রাথমিক কনসেপ্ট দিলাম। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশনের এটা একটা প্রাথমিক কনসেপ্ট, কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে শুধু তো এইটুকু পড়লে হবে না। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের আরও 3টে গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে পড়তে হবে। আরও 3টে গুরুত্বপূর্ণ বিষয়, দেখো 3টে গুরুত্বপূর্ণ বিষয় আমি স্টার দিয়ে লিখে দিচ্ছি, একটা, এই একটা, এই একটা। এই 3টে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এখান থেকেও কিন্তু 200% শিওর প্রশ্ন হবে। আর কোথা থেকে প্রশ্ন? 100 500 কোটি 100 প্রশ্ন হওয়ার চান্স আছে, সেইটাও আমি তোমাদেরকে কেন বলে দেব, মানে একদম গ্যারেন্টি সহকারে। এই যে এতগুলো কথা বা এখানে যে যা যা বিষয়বস্তু আমি লিখে দিয়েছি, এই জায়গাগুলো থেকে কোন জায়গা থেকে প্রশ্ন আসার চান্স 100% রয়েছে, মানে ধরেই নাও চলে এসছে, সেটাও কিন্তু আমি এখনই বলে দেবো। তাহলে ভালো করে দেখো, প্রথমেই আমাদের যেটা পড়তে হবে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন থেকে, মূল সুপারিশগুলি ভালো করে শুনে নাও। কমিশনের মূল বিচার্য বিষয়বস্তু মানে কি? এই যে এই ধরনের বিষয়গুলো, এবং এই সংক্রান্ত বিষয়গুলোতে কি কি উল্লেখ আছে সেটাকে আমরা বলছি মূল সুপারিশ। যেমন ধরো কমিশনের মূল বিচার্য বিষয় হচ্ছে
যে উচ্চশিক্ষার লক্ষ্য নির্ণয় করতে হবে, উচ্চশিক্ষার লক্ষ্য নির্ধারণ করতে হবে, এটা একটা মূল বিষয়, এটার উপর গুরুত্ব দিতে বলেছে। তাহলে এই যে উচ্চশিক্ষার লক্ষ্য সংক্রান্ত বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কি কি সুপারিশ প্রদান করেছেন, উচ্চশিক্ষার লক্ষ্য কেন থাকা উচিত। দেখো আমাদের জীবনের প্রত্যেকের যেমন একটা নির্দিষ্ট লক্ষ্য রয়েছে, তাই তো আমরা আমাদের লক্ষ্যের দিকে এগোচ্ছি, তাহলে আমরা আমাদের জীবনের যেমন একটা নির্দিষ্ট লক্ষ্য রয়েছে, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা প্রতিনিয়ত পরিশ্রম করে চলেছি, ঠিক তেমনই শিক্ষারও কিন্তু একটা লক্ষ্য রয়েছে। তার মানে অবভিয়াসলি উচ্চশিক্ষার উপর জোর দিয়েছে এই কমিশন, তাহলে উচ্চশিক্ষার তো একটা নির্দিষ্ট লক্ষ্য রয়েছে। তুমি কেন উচ্চশিক্ষা গ্রহণ করবে, উচ্চশিক্ষা গ্রহণ তুমি কেন করবে, তাহলে এর পেছনে কি কি সুপারিশ বা কি কি যুক্তি প্রদর্শন করেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, সেগুলো আমাদেরকে ভালো করে পড়তে হবে। তো সেগুলো আমি এখানে বলবো না, কারণ এইটার উপর, এই টোটাল টপিকটার উপর আমি একটা ক্লাস দেব ওয়ান শট। এই টোটাল টপিকটার উপর আমি একটাই ক্লাস দেবো, সেটা হচ্ছে ওয়ান শট ক্লাস দেবো, যেখানে টোটাল বিষয়বস্তুগুলো একটু ছোট ছোট করে সংক্ষেপে আলোচনা করে দেবো। কারণ এখন কিন্তু আমাদের যেহেতু ব্রড নেই, তাহলে ব্রড নেই যখন টেনশনের কোনো কারণ নেই, জাস্ট জায়গাগুলোকে একটু ভালো করে ধরে নিতে হবে, জায়গাগুলোকে একটু ভালো করে বুঝে নিতে হবে, একটু কিছু কথা আন্ডারলাইন করতে হবে, কিছু কথা নোট ডাউন করতে হবে, সেখান থেকেই এমসিকিউ 200% শিওর, সেখান থেকেই এমসিকিউ চলে আসবে। ক্লিয়ার? তোমাকে এই যে উচ্চশিক্ষার লক্ষ্য এইমাত্র যে বললাম, তাহলে উচ্চশিক্ষার লক্ষ্য সংক্রান্ত যে সুপারিশগুলো রয়েছে, অর্থাৎ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন উচ্চশিক্ষার লক্ষ্য প্রসঙ্গে কি কি বলেছেন, এই জায়গাগুলো যদি তুমি না পড়ো, লাইক নবভারত গঠন, এটা একটা কি উচ্চশিক্ষার লক্ষ্য সংক্রান্ত সুপারিশ, তাই তো? আমি জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিলাম, এরকম আরও অনেকগুলো সুপারিশ আছে। তো সুপারিশগুলো তুমি যদি না পড়ো, উচ্চশিক্ষার লক্ষ্য সংক্রান্ত সুপারিশগুলো তুমি যদি না পড়ো, বা আমি যদি তোমাদেরকে না বলি, বা তুমি যদি নিজের টেক্সট বই থেকে না পড়ো, তাহলে কি হবে, তোমাকে পরীক্ষাতে ধরো অপশন এইভাবে প্রশ্নটা দিল, নিম্নলিখিত কোনটি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন উল্লেখিত উচ্চশিক্ষার লক্ষ্য নয়। আই রিপিট ওয়ান্স এগেন, কি বললাম প্রশ্নটা, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন উল্লেখিত নিম্নলিখিত কোনটি উচ্চশিক্ষার লক্ষ্য নয়। তার মানে চারটে অপশনের মধ্যে অপশন এ যেটা দিয়েছে ওটা হয়তো উচ্চশিক্ষার লক্ষ্য, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন উল্লেখিত। অপশন বি যেটা দিয়েছে সেটাও হয়তো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন উল্লেখিত উচ্চশিক্ষার লক্ষ্য আছে। 3 নম্বর সি, ওটাও হয়তো লক্ষ্য, কিন্তু অপশন ডিতে যেটা দিয়েছে ওইটার কথা হয়তো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের উচ্চশিক্ষার লক্ষ্যের মধ্যে ছিল না, লক্ষ্যের মধ্যে নেই। তাহলে ওইটাকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তো তুমি আইডেন্টিফাই করবে কিভাবে, যদি উচ্চশিক্ষার লক্ষ্যগুলো নাই পড়ো? তো এখানে তো বড় বড় প্যারাগ্রাফ লেখার কোনো প্রয়োজন নেই। কমিশন 747 পাতার একটা রিপোর্ট পেশ করেছে ঠিকই, আমরা থোড়াই 747 পাতা পড়তে যাব? আমরা তো সেটা পড়বো না, জাস্ট আমাদেরকে কিওয়ার্ডগুলো ভালো করে পড়তে হবে। লাইক একটা কিওয়ার্ডের উদাহরণ আমি দিয়ে দিলাম, যে নবভারত গঠন, নতুন করে ভারতবর্ষকে গঠন করে তোলার প্রচেষ্টা, উচ্চশিক্ষা যারা গ্রহণ করবে, উচ্চশিক্ষার লক্ষ্য নবভারত গঠন। তাহলে এরকম একটা প্রশ্ন দিতেই পারে যে নবভারত গঠন অপশনে থাকলো, বা উল্টেও দিতে পারে যে নিম্নলিখিত কোনটি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন উল্লেখিত উচ্চশিক্ষার লক্ষ্য। 3টে অপশন থাকলো যেগুলো উচ্চশিক্ষার লক্ষ্য নয়, একটাই অপশন দিয়েছে যেটা উচ্চশিক্ষার লক্ষ্য, তাহলে ওই একটাকে আইডেন্টিফাই করতে হবে। মাথায় ঢুকলো? এগুলো আমি প্র্যাকটিস করাবো, এগুলো লাইভ ক্লাসে প্র্যাকটিস করাবো, প্রত্যেকটা প্রশ্ন আমি নোট ডাউন করে দেবো, তোমাদেরকে গ্রুপে পাঠাবো। শুধু তাই নয়, তোমরা পিডিএফ পেয়ে যাবে, তোমরা প্রত্যেকটা প্রশ্নগুলো কিভাবে আসতে পারে সেটা তো পিডিএফ পাবে, পিডিএফের সাথে সাথে আমি কিন্তু লাইভ ক্লাসে এসেও আলোচনা করব যে একটা প্রশ্ন কত রকমভাবে ঘুরিয়ে আসতে পারে। একটাই একটা নর্মাল প্রশ্ন, সেটা নর্মাল এমসিকিউ হলে কি হতে পারে, একটাই প্রশ্ন সেটা শূন্যস্থান পূরণ দিলে কি হতে পারে, একটাই প্রশ্ন সেটা অ্যাসারশন রিজন দিলে কি হতে পারে, একটাই প্রশ্ন সেটা সত্য মিথ্যা দিলে কি হতে পারে। এইভাবে কিন্তু আমরা কিছু প্রশ্ন আলোচনা করব ক্লাসে। মাথায় ঢুকলো? সুতরাং ক্লাস কিন্তু অ্যাবসেন্ট করলে চলবে না, ক্লাসে কিন্তু ফাঁকি মারলে চলবে না, বা ক্লাস করতে করতে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে গল্প করলে চলবে না। ক্লাস যখন চলবে তোমাকে ওই ক্লাসের সময়টুকু মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে। ঠিক বললাম? হ্যালো, ঠিক বললাম? চলো তাহলে এইখান থেকে এই কমিশনের মূল সুপারিশ ও বিচার্য বিষয়বস্তুগুলো পড়তে হবে। তাই তোমাদের শিওর থাকো, প্রশ্ন কিন্তু উচ্চশিক্ষার লক্ষ্য থেকে একটা আসার চান্স আছেই। উচ্চশিক্ষার লক্ষ্য থেকে একটা প্রশ্ন আসবে, কাঠামো, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের শিক্ষা সংক্রান্ত যে কাঠামোটা রয়েছে, ঠিক আছে, তাহলে কাঠামো থেকেও কিন্তু একটা প্রশ্ন আসার চান্স রয়েছে। চলে আসছি পাঠ্যক্রম,
বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন উল্লেখিত যে কারিকুলাম বা যে পাঠ্যক্রমে কি উল্লেখ রয়েছে, তো পাঠ্যক্রম থেকে প্রশ্ন নাও হতে পারে, আবার দিতেও পারে। ঠিক আছে, তো পাঠ্যক্রমকে আমি স্টার দিচ্ছি না, কিন্তু আমরা পড়ব, কিন্তু প্রশ্ন একদম গ্যারেন্টি সহকারে আসতে পারে, সেগুলা থেকে আমি স্টার দিয়ে দিচ্ছি। তাহলে পাঠ্যক্রমটা অবশ্যই পড়তে হবে। শিক্ষার মাধ্যম এইটা কিন্তু তোমাদের দিতে পারে। শিক্ষার মাধ্যম মানে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কোন মাধ্যমে পাঠদানের কথা বলেছেন বা কোন মাধ্যমকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে, বাংলা মাধ্যম বা মাতৃভাষাকে না আঞ্চলিক ভাষাকে, নাকি রাষ্ট্রভাষা মানে হিন্দি ভাষাকে, নাকি বিদেশি ভাষা বা ইংরেজি ভাষাকে, কোন ভাষাকে সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছেন, নাকি তিনটে ভাষাকেই গুরুত্ব দিয়েছেন, বা কোন স্তরে কোন ভাষায় পাঠদানের কথা বলেছে, প্রাইমারি লেভেলে কোন ভাষায় পাঠদান করতে হবে, মাধ্যমিক লেভেলে কোন ভাষায় পাঠদান করতে হবে, হায়ার লেভেলে কোন ভাষায় পাঠদান করতে হবে, এগুলো তো কমিশন উল্লেখ রয়েছে। তাহলে শিক্ষার মাধ্যমটা কিন্তু আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। তো শিক্ষার মাধ্যম প্রসঙ্গে কমিশন ত্রিভাষা সূত্রের কথা বলেছেন, এগুলো আমরা পড়ব। ত্রিভাষা মানেই হচ্ছে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা বা বাংলা যেটাকে বলছি, তারপরে হচ্ছে হিন্দি বা রাষ্ট্রভাষা, তারপরে হচ্ছে ইংরেজি বা আমাদের বিদেশি ভাষা। তো এছাড়াও আমি পড়বো, এগুলো আমরা সব আসবো, আস্তে আস্তে আসবো। চলে আসছে আমাদের ধর্মীয় শিক্ষা, একদম মোস্ট ইম্পর্টেন্ট। ধর্মীয় শিক্ষা কিন্তু এটা গুরুত্ব দিতে বলেছে। আচ্ছা, এখানে ধর্মীয় শিক্ষা মানে আমরা অনেকেই হয়তো ভাবতে পারি যে স্যার বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষা দেওয়া হবে, মানে আপনি কি বলতে চাইছেন হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈনিজম, বুদ্ধিজম এগুলো পড়তে হবে? না, এরকম কোনো ব্যাপার নেই। এখানে ধর্মীয় শিক্ষা মানে হচ্ছে সব থেকে বড় যেটা হিউম্যানিটি। এই হিউম্যানিটি গড়ে তোলার জন্য বিভিন্ন মনীষীদের জীবনী পাঠ করার কথা বলছেন। তো এগুলো আমরা পড়বো, সেগুলোকেই আমরা ধর্মীয় শিক্ষা বলছি। তো কোন ক্লাস থেকে ধর্মীয় শিক্ষা পাঠদানের সুপারিশ করা হয়েছে বা কোন ক্লাস থেকে ছেলেমেয়েরা এই ধর্মীয় শিক্ষা গ্রহণ করতে পারবে, সেগুলো আমাদেরকে একটু ভালো করে পড়তে হবে। ঠিক আছে, কারণ পরীক্ষা তো ওটা দিতেই পারে যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন উল্লেখিত ধর্মীয় শিক্ষা গ্রহণের সুযোগ পাবে ড্যাশ শ্রেণীর ছাত্রছাত্রীরা। অপশন দিয়ে দিল, অপশন এ ষষ্ঠ, বি সপ্তম, সি নবম, ডি একাদশ বা দশম, কিছু একটা এইভাবে দিয়ে দিবে। মাথায় ঢুকলো কি বললাম? তাহলে এটা একটা গেল। নারী শিক্ষাটা পড়তে হবে আমাদের, প্রত্যেকটা কমিশনে নারী শিক্ষা আছে, তো এই কমিশনের নারী শিক্ষা সংক্রান্ত যা যা কথা উল্লেখ আছে পড়তে হবে। অর্থ সংস্থা, ইউজিসি থেকে একটা প্রশ্ন হবে। অর্থ সংস্থা মানেই হচ্ছে ইউজিসি, মানে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন মানে কি উচ্চশিক্ষা। একদম বিশ্ববিদ্যালয় বলছি মানেই তো এটা উচ্চশিক্ষার পর্যায়ে চলে আসলো। বিশ্ববিদ্যালয় মানে ইউনিভার্সিটি, তো ইউনিভার্সিটি মানেই তো হায়ার এডুকেশন। তাহলে উচ্চশিক্ষার ক্ষেত্রে অর্থ সাহায্য করবে কে, কোন সংস্থা? নাম লিখে দিয়েছি, ইউজিসি, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। আই রিপিট ওয়ান্স এগেন, ইউজিসির পুরো নামটা কিন্তু পরীক্ষাতে আসতে পারে, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। এখান থেকে একটা প্রশ্ন তোমাদের কিন্তু শিওর হতে পারে। কি প্রশ্ন হতে পারে? যে বিশ্ববিদ্যালয়গুলিকে আর্থিকভাবে সাহায্য করে কোন সংস্থা? বিশ্ববিদ্যালয়গুলিকে আর্থিকভাবে সাহায্য করে কোন সংস্থা? অপশন এ এনসিইআরটি, অপশন বি এনসিটিই, অপশন সি ইউজিসি, অপশন ডি সিএবিই। এইভাবে দিয়ে দিল। মাথায় ঢুকলো? প্রত্যেকটার ফুল ফর্ম আমরা জানবো, এই টপিক রিলেটেড ফুল ফর্মগুলো আমরা জানবো। তাহলে অর্থ সংস্থা বলতে এখানে ইউজিসি বিশ্ববিদ্যালয়গুলিকে সাহায্য করে। তো এই ইউজিসিটা একটু আমরা এখানে তো উত্তরটা পেয়ে গেলাম। পরীক্ষা ব্যবস্থা, এইটা কিন্তু একটু ভালো করে জানতে হবে যে পরীক্ষা ব্যবস্থাটা কেমন হবে। শিক্ষক, এইটা কিন্তু একটা খুব ভালো করে গুরুত্বপূর্ণ, শিক্ষকের জায়গাটা আর শিক্ষার্থীর জায়গাটা। শিক্ষক শিক্ষার্থী দুটোই কিন্তু খুব ভালো করে পড়তে হবে। কেন? এই যে শিক্ষক শিক্ষার্থীর ক্ষেত্রে যদি বলি আমি যে শিক্ষার্থীদের যে ব্যবস্থাটা, শিক্ষার্থীরা কেমন হবে বা শিক্ষার্থীরা কতদিন বিদ্যালয়ে উপস্থিত থাকবে, কতদিন বিদ্যালয় পরিচালনা হবে, যে পরিচালন ব্যবস্থা আমি লিখে দিয়েছি, এটাও কিন্তু একটা স্টার মার্ক জায়গা। এই জায়গাটাও কিন্তু আমাদেরকে একটু ভালো করে গুরুত্ব দিতে হবে। তারপর শিক্ষার্থীদের জন্য কি কি সুপারিশ করেছিল, ছাত্রমঙ্গল, তাই তো? এই যে আমাদের যেমন বিদ্যালয়ে বিভিন্ন স্টুডেন্ট হেলথ হোম রয়েছে, তাই না? বিভিন্ন বিদ্যালয়ে স্টুডেন্ট হেলথ হোম রয়েছে। ঠিক একই রকমভাবে যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বা শিক্ষার্থীদের মঙ্গলের জন্য কি কি পরিকল্পনা করেছেন বা কি কি সুপারিশ করেছেন, যেমন একটা আমি বলে দিলাম ছাত্র মঙ্গলের কথা বললাম। তো এইরকম কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ রয়েছে যেগুলো আমাদেরকে একটু ভালো করে পড়তে হবে। আমি ওই জন্যই বললাম যে প্রত্যেকটা টপিক ধরে ধরে কিন্তু আমি তোমাদের আলোচনা করে দেবো। একদম উচ্চশিক্ষার লক্ষ্য প্রসঙ্গে কি বলা হয়েছে, কাঠামোতে কি বলা হয়েছে, পাঠ্যক্রমতে কি বলেছে, শিক্ষার মাধ্যম প্রসঙ্গে কি বলা হয়েছে, ধর্মীয় শিক্ষা, নারী শিক্ষা, শিক্ষক শিক্ষার্থী, সমস্ত কিছুতে কি কি বলা হয়েছে, মূল গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট জায়গাগুলো বলবো। সবই যে বলবো তার দরকার নেই, সব তুমি টেক্সট বই থেকে পড়বে, অবশ্যই পড়বে, পড়লে তোমার লাভ। কিন্তু পরীক্ষাতে আসার মতো ইম্পর্টেন্ট যে জায়গাগুলো রয়েছে, ইম্পর্টেন্ট কিওয়ার্ড যেগুলো রয়েছে, সেই কিওয়ার্ডগুলো আমরা প্রত্যেকটা টপিক ধরে ধরে
একটু করে এক লাইন করে লিখিয়েও দেবো। তাহলে তোমার দেখবে টেক্সট বইটা যখন পড়বে আরও অনেকটা সহজ হয়ে গেছে। তখন মনে হবে গোটা চ্যাপ্টারটা, গোটা টপিকটার কনসেপ্ট জাস্ট একটা জায়গাতে একটা পাতার মধ্যে রয়ে গেছে। তোমাকে গোটা বইয়ে এই একটা টপিক থেকে হয়তো 7-8খানা পেজ রয়েছে, এই 7-8টা পৃষ্ঠা হয়তো পড়তেই হলো না, এই 7-8টা পৃষ্ঠা থেকে মূল গুরুত্বপূর্ণ যে অংশগুলো সেটা তুমি একটা পেজের মধ্যে সুন্দর করে হয়তো পেয়ে গেলে। তো এটা সব থেকে বেশি ভালো, তাই তো ওয়ান শট যাকে বলি আমরা, যেটা তোমরা পরীক্ষার আগেও প্র্যাকটিস করো। তো যেহেতু আমাদের এমসিকিউ, তাহলে আমরা কিন্তু এইভাবে একটু টেকনিক্যালি পড়বো। মনে রাখবে স্মার্ট ওয়ার্ক যারা করবে তারাই কিন্তু পরীক্ষাতে সব থেকে বেশি, সব থেকে বেস্ট নাম্বার পাবে। দেখো হার্ড ওয়ার্ক সবাই করে, হার্ড ওয়ার্কটা সবাই করে, যারা একটু পড়াশোনা করতে চায়, যারা একটু ভালো রেজাল্ট করতে চায়, তারা প্রত্যেকে হার্ড ওয়ার্ক করে। কিন্তু হার্ড ওয়ার্কের সাথে সাথে সেই বেশি লাভবান হবে যে স্মার্ট ওয়ার্ক করবে। মাথায় ঢুকলো? কি বললাম? তুমিও হার্ড ওয়ার্ক করছো, তুমিও ডেলি 8 ঘন্টা 10 ঘন্টা পড়ছো, আমিও হয়তো 8 ঘন্টা 10 ঘন্টা পড়ছি, কিন্তু তুমি 8 ঘন্টা 10 ঘন্টা পড়ে তুমি যতটা টপিক উদ্ধার করতে পারবে, আমিও সেম 8-10 ঘন্টা পড়ে তোমার চেয়ে ডবল টপিক উদ্ধার করে নেব। তোমার দ্বিগুণ আমি বা তোমার 3 গুণ বেশি টপিক আমি উদ্ধার করে নেব। তার মানে কি? স্মার্ট ওয়ার্ক। আমি স্মার্ট ওয়ার্ক করছি। তাই স্মার্ট ওয়ার্ক কাকে বলে? এই যেটা হচ্ছে আমরা স্মার্ট ওয়ার্ক। একটু ভালো করে পড়বে, টেক্সট বই পড়ে আমি যে প্যাটার্ন, যে ছক শিখিয়ে দিচ্ছি, তুমি ঠিক সেই ছকে, সেই প্যাটার্নেই ভালো করে চেষ্টা করবে। আর একটু আমাকে কমেন্টস করে জানাবে যে তোমার গৃহশিক্ষক বা তোমার বিদ্যালয়ের শিক্ষক কি এই প্যাটার্নে পড়ায়, এই প্যাটার্নে কি তোমাকে শিখিয়েছেন? যদি শিখিয়ে থাকে অবশ্যই সেই শিক্ষকের জন্য তো একটা জোরদার ক্ল্যাপস। আমি সত্যি আপ্লুত ওনার জন্য। উনি সত্যি পড়ানোর উদ্দেশ্যে কিন্তু তোমাদেরকে খুবই ভালোবেসে পড়াচ্ছেন। আর যদিও উনি না করে থাকেন, কারণ এগুলো সময় সাপেক্ষ ব্যাপার, আর এখন সবাই ব্যস্ত, তাই তো, যদিও উনি না করে থাকেন, তাহলে তোমার জন্য একটা ক্ল্যাপস, কারণ তুমি এইভাবে করছো, তুমি এইভাবে রেডি করে পড়ছো। আমাকে একটু কমেন্টস করে জানাবে প্রত্যেকে এইভাবে রেডি করে পড়ছো তো? এইভাবে রেডি করে পড়বে। মাথায় ঢুকলো কি বললাম? এইভাবে আজকে থেকে তো শুরু হলো। এই কমিশন শুধু নয়, প্রত্যেকটা পর কমিশন, যতগুলো কমিশন আমরা পড়বো, মোদালিয়ার কোঠারি দুটোই কমিশন কিন্তু তোমরা এইভাবে পড়বে। তারপরের চ্যাপ্টারে চলে যাবো আমরা জাতীয় শিক্ষানীতি 1986 এবং 1920, সেখানেও আমরা আরেকটা ছক শিখিয়ে দেবো, সেই ছকে তোমরা ভালো করে পড়বে। মাথায় ঢুকলো কি বললাম? তাহলে এখান থেকে এই জায়গাগুলোকে একটু ভালো করে পড়তে হবে। ডিটেলস আলোচনা আমরা নেক্সট ক্লাসে করব। জাস্ট আমি জায়গাগুলো ধরিয়ে দিলাম যে কোন জায়গাগুলোকে গুরুত্ব দিয়ে পড়বে, ঠিক আছে? কারণ বইয়ে কিন্তু অজস্র কথা লেখা থাকতে পারে, সেই কথাটাগুলো অবশ্যই পড়বে, কিন্তু তার সাথে সব থেকে বেশি গুরুত্ব দিবে হচ্ছে এই অংশগুলোকে, কারণ এই অংশগুলো থেকেই প্রশ্ন আসার চান্স সব থেকে বেশি রয়েছে। ওকে, চলে আসছি আরও মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা, গ্রামীণ বিশ্ববিদ্যালয়। 200% শিওর লিখে রাখো, প্রশ্ন আসছেই। গ্রামীণ বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু প্রশ্ন হবেই 200% শিওর। তার গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কি কি পড়তে হবে? গ্রামীণ বিশ্ববিদ্যালয় থেকে মাত্র আমি 4টে বিষয় বলেছি। কি কি? একটা বলেছে আদর্শ। এই যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের একটা উল্লেখযোগ্য সুপারিশ, একটা গুরুত্বপূর্ণ সুপারিশ, সেটা হচ্ছে গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন। মূল গুরুত্বপূর্ণ সুপারিশের মধ্যেই পড়ছে কিন্তু একটা। তাহলে গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন, তাহলে গ্রামীণ বিশ্ববিদ্যালয় থেকে আমরা কি কি পাবো, কি কি পড়বো ভালো করে? গোটা গ্রামীণ বিশ্ববিদ্যালয়টা পুরনো সিলেবাসে 8 মার্কসের জন্য আসতো, কিন্তু এখন যেহেতু আমাদের 3rd সেমিস্টার, এখানে আর কোনো বড় প্রশ্ন নেই, এখন টোটালটাই এমসিকিউ। তাহলে আমাদের ভালো করে পড়তে হবে হচ্ছে আদর্শ। গ্রামীণ বিশ্ববিদ্যালয়গুলি কোন কোন ইউনিভার্সিটি বা কোন কলেজ মহাবিদ্যালয় যাই বলি, এগুলোর আদর্শে গড়ে উঠেছিল। আমরা কিন্তু একটা উত্তর এখান থেকে পেয়েই যাচ্ছি, ডেনমার্কের জনতা কলেজ। গ্রামীণ বিশ্ববিদ্যালয়গুলি ডেনমার্কের জনতা কলেজ, গান্ধীজির বুনিয়াদী শিক্ষা, এগুলোর উপর ভিত্তি করে বা এগুলোর আদর্শে অনুপ্রাণিত হয়ে গ্রামীণ বিশ্ববিদ্যালয়গুলি কিন্তু গড়ে উঠেছিল। অর্থাৎ এই আদর্শটা একটু ভালো করে পড়তে হবে। তাহলে এখান থেকে কিন্তু তোমাদের শিওর প্রশ্ন থাকছে, মিলিয়ে নাও, শিওর যে গ্রামীণ বিশ্ববিদ্যালয়গুলি কোন কলেজের আদর্শে গড়ে উঠেছিল। তাহলে উত্তরটা এখানেও পেয়ে যাচ্ছি, পরবর্তীতে আমরা আলোচনা করব গ্রামীণ বিশ্ববিদ্যালয়। চলে আসছি উদ্দেশ্য। গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন করার পেছনে উদ্দেশ্যগুলো কী কী ছিল? অবশ্যই পল্লী উন্নয়ন, গ্রামের উন্নয়ন করা, গ্রামের ছেলেমেয়েদের শিক্ষার সুযোগে বৃদ্ধি করা, মেয়েদের শিক্ষার সুযোগ বৃদ্ধি করা, গবেষণার কাজকে আরও বৃদ্ধি করা, যাতে ছেলেমেয়েরা উচ্চশিক্ষার জন্য গবেষণা করতে পারে, সেই গবেষণা লব্ধ ফল যাতে সমাজের জন্য আরও অনেক বেশি উন্নত হতে পারে। এরকম অনেকগুলো উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যগুলো একটু ভালো করে পড়তে হবে, কারণ পরীক্ষাতে দিতেই পারে নিম্নলিখিত কোনটি গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠনের উদ্দেশ্য।
এরকম কোনটি উদ্দেশ্য ভালো করে দিতে পারে, 3টা উদ্দেশ্য লাস্টে বলে দিল উপরে সব কটি, আর 3টা উদ্দেশ্যই হয়তো গ্রামীণ বিশ্ববিদ্যালয়, উত্তর কী হবে উপরে সব কটি। তো আমি দেখাবো তোমাদেরকে, ওগুলো দেখাবো কীভাবে করতে হবে। আর স্তর মোস্ট ইম্পর্টেন্ট, গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের যে স্তরটা রয়েছে 4টে ভাগে বিভক্ত। গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের যে 4টে স্তর রয়েছে, এই 4টে স্তর কিন্তু আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে, কারণ গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের স্তরগুলোর জন্যই তোমাদের কিন্তু আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে। যেমন ধরো বুনিয়াদী শিক্ষা, তারপরে আছে উত্তর বুনিয়াদী, তারপর কলেজীয়, তারপর বিশ্ববিদ্যালয়। 4টে স্তরের মধ্যে কী কী বললাম, প্রথমেই বললাম বুনিয়াদী শিক্ষা, তারপরে বললাম উত্তর বুনিয়াদী শিক্ষা, তারপরে বললাম কলেজীয় শিক্ষা, আর তারপরে বললাম বিশ্ববিদ্যালয় শিক্ষা। কোন বয়স থেকে কোন বয়সের শিক্ষার্থীরা বুনিয়াদী শিক্ষার পর্যায়ে পড়বে, কোন বয়স থেকে কোন বয়সের শিক্ষার্থীরা উত্তর বুনিয়াদীর পর্যায়ে পড়বে, কোন বয়স থেকে কোন বয়সের শিক্ষার্থীরা কলেজীয় শিক্ষা স্তরের মধ্যে পড়বে বা বিশ্ববিদ্যালয় স্তরের মধ্যে পড়বে, এইভাবে কিন্তু সুন্দর করে ছক করে চার্ট করে আমি এখানে দেখিয়ে দেবো, তোমরা সেইভাবে পড়বে। গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের উপর আমি কিন্তু একটা সুন্দর ক্লাস দিয়ে দেবো তোমাদের, ঠিক আছে। তার মানে এই টপিককে এইটার টোটালটার উপর একটা ওয়ান শট দেবো, গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের উপর একটা ওয়ান শট দেবো। আর যেদিন আমি গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে আলোচনা করব সেদিন এই সীমাবদ্ধতা, অথবা যেদিন আমি এই সুপারিশ বা মূল বিচার্য বিষয়গুলো আলোচনা করব সেদিনই কিন্তু আমি সীমাবদ্ধতাও একটু ছোট্ট করে উল্লেখ করে দেবো। মাথায় ঢুকলো? তো স্তরগুলো আমাদেরকে ভালো করে পড়তে হবে। 4টে স্তর, কোন স্তরটা কত বছরের জন্য ছিল, কোন স্তরটা তোমার কত বছর থেকে কত বছর বয়সী শিক্ষার্থীদের জন্য ছিল, এইটা একটু পড়তে হবে। এরই সাথে যেটা পড়তে হবে কোর্স, দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা কোর্স। এই যে কোর্স, গ্রামীণ বিজ্ঞানের সার্টিফিকেট কোর্স, গ্রামীণ বিজ্ঞানের ডিপ্লোমা কোর্স, এই যে কোর্সগুলো রয়েছে বিভিন্ন, কোন কোর্সটা কত বছরের জন্য ছিল, কোন কোর্সটা কত বছরের জন্য ছিল। যেমন তোমরা কম্পিউটার শেখো, যেমন তোমরা সেমিস্টার বা সেমিস্টার সিস্টেমে পরীক্ষা দিচ্ছ, এলো কি আমাদের টোটাল 2 বছরের কোর্স। তো 11-12, 11-এর 2টো সেমিস্টার 6 মাস 6 মাস, এদিকেও 12-এর 2টো সেমিস্টার 6 মাস 6 মাস, টোটাল হচ্ছে 2 বছরের কোর্স। কম্পিউটার যখন শিখো, বেসিকটা শিখছো হয়তো 3 মাসের জন্য বা 6 মাসের জন্য, বা ডিপ্লোমা শিখছো 1 বছরের জন্য, তাই না? তার মানে যাই শিখি না কেন প্রত্যেকটা একটা ডিউরেশন থাকে। তো এখানেও গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে কিছু কোর্সের উল্লেখ রয়েছে, তার মধ্যে 2-3টা কোর্স হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষাতে থাকবেই। তো সেই কোর্সগুলো আমাদেরকে একটু ভালো করে পড়তে হবে, কোর্সের নামটা আর সেই কোর্সটা কত বছরের জন্য ছিল। মনে থাকবে কি বললাম, সেই কোর্সটা কত বছরের জন্য ছিল। ক্লিয়ার? ক্লিয়ার এভরিবডি? আরে হ্যাঁ কি না জানাও, হ্যাঁ কি না জানাও। ক্লিয়ার তো? কী কী পড়তে হবে? আর লাস্ট আমি বলে দিলাম সীমাবদ্ধতা বা ত্রুটি। এর মানে কি? সীমাবদ্ধতা বা ত্রুটি মানে হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সমালোচনাটা। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কোন কোন বিষয়গুলিকে গুরুত্ব দেননি, একটা নর্মাল কমন বিষয় এখান থেকেই কিন্তু তোমরা বুঝতে পেরে যাচ্ছ। নাম বলছি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, বিশ্ববিদ্যালয়, তার মানে এই শিক্ষাটা কি বিশ্ববিদ্যালয় শিক্ষার উপর সব থেকে বেশি জোর দিয়েছে, অর্থাৎ উচ্চ শিক্ষার উপর সব থেকে বেশি জোর দিয়েছে। তো জোর দেয়নি কিসের উপর? প্রাথমিক বা মাধ্যমিক শিক্ষার উপর। প্রথমেই বিশ্ববিদ্যালয় শিক্ষার কথা বললো, আরে তার আগে তো প্রাথমিক শিক্ষা আছে, তার আগে তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা আছে, সেগুলো নিয়ে কিন্তু কোনো কথা বলেনি বা সেগুলোর উপর কিন্তু খুব বেশি গুরুত্ব প্রদান করেনি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। তাহলে এটা অবভিয়াসলি একটা ত্রুটি বা এগুলো অবভিয়াসলি একটা সীমাবদ্ধতা। এরকম আরও কিছু সীমাবদ্ধতা রয়েছে যেগুলো আমরা পড়বো, যেগুলো আমরা জানবো। গুরুত্বপূর্ণ যে সীমাবদ্ধতা যেগুলো পরীক্ষাতে আসার মতো রয়েছে, সেখান থেকে 2-1টা কথা আমরা এখান থেকে লিখেও নেব। মাথায় ঢুকলো কি বললাম? এই হচ্ছে টোটাল বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, অর্থাৎ চ্যাপ্টার 1-এর টপিক 1 যেটা, অর্থাৎ চ্যাপ্টার 1-এর যে 3টে টপিক রয়েছে তার মধ্যে প্রথম টপিকের টোটাল কনসেপ্ট এবং কি কি পড়বো না পড়বো সবগুলো আমরা বলে দিলাম। কোন জায়গাগুলো থেকে এমসিকিউ আসার চান্স সর্বাধিক রয়েছে সেই জায়গাগুলোও বলে দিলাম। এরই সাথে কিন্তু এইটার কোনো অংশ বাদ যাবে না। কেউ হয়তো ভাবছো যে স্যার এখানে স্টার দিয়েছেন মানে কি শুধু এইটাই প্রশ্ন হবে, বাকিগুলো কি হবে না? এখানে টোটালটাই স্টার, এই যে টোটালটাই স্টার দেওয়া আছে, মানে এখানে যা বলেছি সবগুলো থেকে প্রশ্ন আসার চান্স হতে পারে। ক্লিয়ার? সবগুলো দেখবে, সবগুলো তো প্রশ্ন হবে না, মাত্র আমাদের 40টা এমসিকিউ আর এতগুলো ইউনিট, এতগুলো চ্যাপ্টার রয়েছে, তাহলে এখান থেকে ম্যাক্সিমাম 3-4টা প্রশ্ন হবে, ম্যাক্সিমাম 3-4টা। তো 3-4টা প্রশ্ন কোন জায়গা থেকে আসলে আমরা পারবো, যাতে একটা প্রশ্ন আমার উত্তর ভুল না হয়, সেই জায়গাটাই কিন্তু আমি তোমাদেরকে জাস্ট ওয়ান শটের মাধ্যমে দেখিয়ে দিলাম। কি বললাম? জাস্ট দেখিয়ে দিলাম। এরপরে আমরা প্রত্যেকটা টপিককে একটু সুন্দর করে সংক্ষেপে আলোচনা করব। আমি চাইলে একটা ভিডিওর মধ্যেই বলে দিতে পারতাম, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, লং হয়ে যাবে।
তোমাদের হয়তো সমস্যা হতে পারে, তাহলে এখন বেশি চাপ নিব না, সবে ক্লাস শুরু হয়েছে, আমরা আস্তে আস্তে ধীরে ধীরে শিখবো। ওই যে বললাম ধীরে ধীরে শেখো যাতে শেখাটা ভালো হয়। মনে আছে কচ্ছপ আর খরগোশের গল্পটা? তাড়াহুড়া করার কিছু নেই, তুমি কচ্ছপের মতো ধীরে ধীরে যাও, কচ্ছপের মতো ধীরে ধীরে যাও, কিন্তু তুমি তোমার লক্ষ্যে, তুমি তোমার যে এমস, সেই এম বা লক্ষ্যে যেন পৌঁছাতে পারো। এবং আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেট হচ্ছে সেমিস্টার 3-তে 40-এ 40 পাওয়া। টার্গেট হচ্ছে সেমিস্টার 3-তে 40-এ 40 পাওয়া। তাড়াতাড়ি করে একদিনে একটাই চ্যাপ্টার শেষ করে দিলাম, একদিনে গোটা বিশ্ববিদ্যালয় শেষ করে দিলাম, একদিনে গোটা মুদালিয়ার শেষ করে দিলাম, একদিনে গোটা কোঠারি শেষ করে দিলাম। আরে ভাই কি দরকার, কি দরকার? তোমার কি কোষ্ঠকাঠিন্য হয়েছে তুমি এত তাড়াহুড়া করছো? কোনো দরকার নাই, কোনো দরকার নাই, ধীরে ধীরে করব। ঠিক বললাম, ধীরে ধীরে করব, এত ধীরে ধীরে রিল্যাক্সে করব, মজা করব, আনন্দ করব, মাঝে মাঝে একটু গানও করে দেবো, পরাণ যাই জ্বলিয়া রে পরাণ যাই। না, জ্বলবে না, আগুনের মতো টকবক করে ফুটবে কি, তাই তো? তাহলে কেমন লাগলো আজকের ক্লাস অবশ্যই কমেন্টস করে জানাবে। আর ভালো মতো এই আজকের ওয়ান শট তোমরা বাকি চ্যাপ্টারগুলোর চাইছো কি না? বাকি চ্যাপ্টার মানে আরে এডুকেশনের যে আরও অধ্যায় রয়েছে, আরও টপিক রয়েছে, এর পরের টপিকটাই হচ্ছে আমাদের মুদালিয়ার কমিশন, এর পরের টপিকটাই হচ্ছে কোঠারি কমিশন। তো সেগুলো তোমরা চাইছো কি না সেটা অবশ্যই কমেন্টস করে জানাবে। যদি তোমাদের প্রচুর কমেন্টস আসে তবেই কিন্তু আমি তোমাদের জন্য ওয়ান শট ফ্রি ক্লাসে দেব। আর যদি দেখি কমেন্টস আসলো না তাহলে সেটা কিন্তু প্রাইভেট থাকবে এবং সেটা শুধুমাত্র পেড ব্যাচের জন্য থাকবে। তো ডিপেন্ড করছে তোমাদের উপর, তোমরা কত বেশি ক্লাসটা শেয়ার করছো, কতটা লাইক পড়ছে এবং কত বেশি কমেন্টস আসছে, তার উপর ভিত্তি করে কিন্তু পরের ক্লাস তোমাদের জন্য আসতে চলেছে এবং পরের ক্লাস আরও বেশি অ্যাট্রাকটিভ হতে চলেছে। এবং পরের ক্লাসে শর্টকাট টেকনিক, শর্ট ট্রিক্স এর মধ্য দিয়েই কিন্তু আমি তোমাদের আলোচনা করে দেখিয়ে দেবো। কথা দিচ্ছি জাস্ট একটা ভিডিও, এইটা জাস্ট একটা ভিডিও, জাস্ট একটা ক্লাস তোমাদের গোটা টপিকটাকে কিন্তু আত্মস্থ করে নেবে। জাস্ট একটা ক্লাস তোমাদের গোটা টপিকে, দেখে মনে হচ্ছে এতগুলো বিষয় পড়তে হবে, এটা দেখেই মনে হচ্ছে যখন আমি বলবো আমার মুখ দিয়ে ফুলটা ফুটে যাবে, তখন দেখবে ফুল আর ফুটবে না, তখন অটোমেটিক ফুল ফুটে মায়ের পায়ে চলে গেছে পুজোর জন্য। তখন শুধু ফুল ফুটবে না, ফুল ফুটে ফুল পেরে মায়ের পায়ে চলে গেছে পুজোর জন্য, বা তোমার মাথায় গোলাপ ফুলটা গুজে গেছে, তাই তো? খোপার মধ্যে গুজে নিয়েছে অলরেডি। তো সেইভাবেই কিন্তু আমি তোমাদেরকে করিয়ে দেবো, টেনশন নেবে না। অবশ্যই কমেন্টস করে জানাবে। আর অবশ্যই যারা আজকে ক্লাসে নিউ রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও, কারণ তোমাদের জন্য প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ, দেখো সাবজেক্টগুলো লক্ষ্য করেছো, এডুকেশন, সোশিওলজি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, বেঙ্গলি, ইংলিশ, জিওগ্রাফি, সংস্কৃত, ফিলোসফি, ইভিএস, ও বাপরে এতগুলো সাবজেক্টের এতগুলো টিচার তোমাদের জন্য ক্লাস দিচ্ছেন, তোমাদের জন্য রেডি হয়ে রয়েছেন। তো কার কোন সাবজেক্ট প্রয়োজন অবশ্যই কিন্তু তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো 7063619127। আই রিপিট ওয়ান্স अगेन 7063619127। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো তোমার নাম, ক্লাস, সাবজেক্ট এবং অ্যাড্রেস, তুমি কোন জেলা থেকে বলছো, এই চারটে জিনিস লিখে পাঠিয়ে দিলেই তোমরা আমাদের গ্রুপে, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যে গ্রুপে তোমাদের ক্লাস নেওয়া হয়, সেই গ্রুপে তোমরা সরাসরি ডেলি সপ্তাহে 2 দিন করে লাইভ ক্লাস, শুধু তাই নয় পারফেক্ট A+ উন্নত মানের নোটস অর্থাৎ স্টাডি ম্যাটেরিয়ালস, সর্বোচ্চ গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাহার, অর্থাৎ আমাদের যে 40 নম্বরের MCQ পরীক্ষা হচ্ছে, এই প্রত্যেকটা টপিক থেকে কি কি ধরনের MCQ হতে পারে, 7 টাইপসের MCQ এর PDF এবং বিগত সালে এই চ্যাপ্টারগুলো থেকে কি কি MCQ এসেছিল, সমস্ত কিছু নিয়েই আমরা কিন্তু তোমাদের যে স্টাডি ম্যাটেরিয়ালস একদম উন্নত মানের, ডাবল A গ্রেডেড উন্নত মানের যে নোটস আমি তোমাদের প্রোভাইড করব, সেটাও কিন্তু তোমরা ফ্রি অফ কস্ট গ্রুপেই পেয়ে যাবে। তবে গ্রুপে অ্যাড হওয়ার জন্য তোমাদের অবশ্যই একটা সামান্য টিউশন ফি দিয়ে অ্যাড হতে হয়। সেই টিউশন ফিটা তোমাদের সব রকম সুবিধা রয়েছে, গোটা বছরের জন্য সুবিধা রয়েছে, কোয়ার্টারলি একটা সেমিস্টারের জন্য সুবিধা রয়েছে, অর্থাৎ আমি গোটা বছর মানে সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 এর কথা বললাম, একসাথে দিলে তোমরা অনেকটা ডিসকাউন্ট পেয়ে যাবে।
তুমি একটা সেমিস্টারের জন্য দিলেও কিছুটা ডিসকাউন্ট আছে, আবার যারা একসাথে দিতে পারবে না, যারা সত্যি একটু দুস্থ একটু গরিব ঘরের ছাত্রছাত্রীরা বা ভাই বোনেরা রয়েছে, তাদের কথা ভেবেও মান্থলি সিস্টেম করা আছে। তুমি প্রতি মাসেও কিন্তু টিউশন ফি যেভাবে বাড়ির আশেপাশে দিয়ে পড়ো ঠিক সেইভাবেও তুমি কিন্তু এখানে ক্লাস করতে পারবে। টেনশনের কিছু নাই। যদি কোনো দ্বিধাবোধ থাকে সরাসরি এই নাম্বারে কল করবে 9046025267। যদি তোমার গার্ডিয়ানের দিক থেকে কোনো সমস্যা থাকে, কোনো প্রশ্ন থাকে, সরাসরি এই নাম্বারে কল করবে। কল করে তুমি তোমার অভিভাবক বা অভিভাবিকা সরাসরি এই নাম্বারে কল করে তাদের যা জিজ্ঞাসাবাদ রয়েছে সব কিছু জিজ্ঞাসা করে নিতে পারবে। আমাদের এখানে যে ক্লাস হচ্ছে সেটা কিন্তু সমস্ত সিকিউরিটি সিস্টেম মেনে ক্লাস হয়। কেউ তোমাকে বিরক্ত করবে না। অনেক সময় এরকম একটা প্রশ্ন আসে যে স্যার অনলাইনে ক্লাস করলে তো অনেকে বিরক্ত করে। এখানে এরকমটা আজ পর্যন্ত হয়নি আমাদের এখানে, কারণ এখানে কেউ কাউকে বিরক্ত করে না। সবাই আমরা পড়াশোনা করি, তারপরেও যদি একজন দুজন হয়ে যায় আমরা কিন্তু সেটার এগেনস্টে অবশ্যই পদক্ষেপ নিই। সুতরাং আমরা এখানে ভালো মতো পড়াশোনা করার উদ্দেশ্যে যুক্ত হই। এবং যারা এটা চাইছো সত্যি আমি কিছু করতে চাই, আমি একটা রেজাল্ট করতে চাইছি, আমার রেজাল্টটা আমি আমার মা বাবাকে দেখাতে চাইছি, বা আমি আমার সহপাঠীদের দেখাতে চাইছি, যারা আমাকে নিয়ে সমালোচনা করে তাদেরকে আমি দেখিয়ে দিতে চাইছি, এই উদ্দেশ্য, এই যে কনসেপ্ট বা এই যে কনফিডেন্স তোমাদের মধ্যে আছে, আমি গ্যারেন্টি দিচ্ছি প্রত্যেকে এখানে যুক্ত হয়ে যাও, গ্রুপে যুক্ত হয়ে যাও, ক্লাস করো। তোমরা নিজেরা নিজেদের রেজাল্ট, নিজেরাই নিজেদের চেঞ্জেসটা নিজেরা দেখতে পাবে। গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমি। আর এটুকু গ্যারেন্টি দিতে পারি, তোমার যে এতদিন যেভাবে পড়াশোনা করেছো তার চেয়ে 10 গুণ বেটার তুমি কিন্তু এখানে পড়াশোনা করার একটা সুযোগ পেয়ে যাচ্ছ, স্কোপ পেয়ে যাচ্ছ। শুধু তাই নয়, 24/7 আমাদের সিস্টেম, আমাদের টোটাল ডিপার্টমেন্ট, এডুকেশন সেন্টার ডিপার্টমেন্ট তথা অভিষেক মৈত্র ইউটিউব চ্যানেল তোমাদের সাথে সব সময় থাকবে। অল টাইম যে কোনো সমস্যার সমাধানে তোমরা কিন্তু সমাধান করতে পারবে। এবং শুধু তাই নয়, তোমরা ডাউট ক্লিয়ারিং ক্লাসও পেয়ে যাবে গুগল মিটে। তাহলে কি কি পাবে বলে দিলাম, প্রথমেই বলে দিলাম সপ্তাহে 2 দিন করে ক্লাস, ইউটিউব ভিডিও ক্লাস। কোনোদিনও কোনো ক্লাস দেখতে না পারলে সেই ক্লাসটা রেকর্ডেড থেকে যাবে, তুমি পরবর্তীতেও দেখতে পাবে। ওই 2 দিন, যে 2 দিন তুমি ক্লাস পাবে সেই 2 দিনই গুগল মিটে ডাউট ক্লিয়ারিং ক্লাস পাবে। কারণ সবাই তো ভিডিও থেকে এক চান্সে নাও বুঝতে পারে, তাই না? কারোর কোনো জায়গা বুঝতে সমস্যা হলো তো সেই সমস্যা সরাসরি গুগল মিটে ডাউট ক্লিয়ারিং ক্লাসে পেয়ে যাবে। স্টাডি ম্যাটেরিয়ালস পাবে, এমসিকিউ নোটসপত্রও পেয়ে যাবে, মানে 3rd সেমিস্টারের জন্য। আবার যখন 4th সেমিস্টারে উঠবো তখন আমাদের ব্রড, তাই তো? শুধু তাই নয়, বিগত সালে যে প্রশ্নপত্রগুলো এসেছিলো আমাদের এমসিকিউ আকারে বা এসএকিউটা এমসিকিউ আকারে আসলে কিভাবে আসতে পারে, সমস্ত কিছু নিয়ে তোমাদের যে স্টাডি ম্যাটেরিয়াল সেটা সম্পূর্ণ টাইপিং, সম্পূর্ণ পিডিএফ একদম, সেটা তোমরা গ্রুপে ফ্রি অফ কস্ট পাবে। একবারই অ্যাডমিশন ফি লাগে, সেই অ্যাডমিশন ফি দিয়ে তোমরা ভর্তি হয়ে গেলে ভবিষ্যতে আর কোনো ফি লাগবে না। শুধু তাই নয়, প্রতি মাসে একটা করে কিন্তু মক টেস্ট দিতে পারবে। প্রতি মাসে একটা করে মক টেস্ট, এক মাসে যতগুলো ক্লাস হবে, এই যে আজকে থেকে ক্লাস চলছে তোমাদের, এই গোটা এপ্রিল মাসে যতগুলো ক্লাস হবে তার উপর তোমাদের মাসের শেষে গিয়ে একটা মক টেস্ট, সেটা 20 মার্কসের হতে পারে, 25 মার্কসের হতে পারে। এই মক টেস্ট দিয়ে তুমি তোমার পড়াশোনাকে বা তুমি তোমার প্রিপারেশনকে যাচাই করে নিতে পারবে যে তুমি এক মাসে কতটা ভালো মতো প্রিপেয়ার হতে পেরেছো। মাথায় ঢুকলো কি বললাম? এভরিবডি ক্লিয়ার? তবুও যদি কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জেনে নাও বা সরাসরি ফোন কল করে জেনে নাও। ওকে, তো চলো দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা চ্যানেলে নিউ রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দাও। ওকে, চলো, টাটা, গুড নাইট।